আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ক্লাসে জয়েন করতে থাকো আস্তে আস্তে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে ফেলবো। তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলো আস্তে আস্তে। আমরা আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। আর ক্লাসে চলে আসলে তোমরা একটু প্রেজেন্ট বলবা। যারা যারা ক্লাসে অলরেডি জয়েন করে ফেলবা তারা একটু প্রেজেন্ট বলবা। আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, এবং আমার বোর্ডের যে লেখাটা তোমরা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। অঙ্কিতা প্রেজেন্ট, গুড। সঞ্জিতা বলেছো প্রেজেন্ট। মৌসুমী আক্তার, মৌসুমী কি সাবার নাম? রিয়াজুল ইসলাম বলেছো প্রেজেন্ট ভাইয়া। রিয়াজুল করিম, সুইটি ক্লিয়ার, ক্লিয়ার সাউন্ড আসছে। আচ্ছা, তোমাদের সবার কি অবস্থা? তোমরা কি অলরেডি কি কেমিস্ট্রির এক্সাম কি দিয়ে ফেলছো কিনা? যদি দিয়ে থাকো আমাকে একটু বলো যে হ্যাঁ ভাই কেমিস্ট্রির এক্সামটা দিয়ে ফেলছি। অঙ্কিতা কেমন হয়েছে এক্সাম? কোশ্চেন কি খুব কঠিন ছিল? সাবা দিয়ে ফেলছো। এক্সাম কেমন হয়েছে? ভালো হয় নাই? আচ্ছা, সুইটি বলেছো ভালো হয় নাই। অঙ্কিতা, সাবা, তোমাদের এক্সাম কেমন হলো? অঙ্কিতা বলেছো না ভাইয়া ভালোই হয়েছে এক্সাম অনেক। আচ্ছা, সাবা বলেছো ভালো হয়নি। তার মানে আমরা বুঝতেছি যে কেমিস্ট্রিতে অনেকটা গ্যাপ থেকে গেছে তোমাদের এখনো। ঠিক আছে, তা যেসব টপিকে সমস্যা থাকে নর্মালি সেসব টপিক আবার রিপিট করে দেবো, সমস্যা নেই। জাস্ট আমাকে বলবা যে ভাই এই টপিকটা আমি বুঝতে পারি নাই। সুইটি এক্সাম ভালো হয়নি কেন? ইজি হয় বাট আমি পারি না। আচ্ছা, মাহিন বলেছে কোশ্চেন ইজি হয় বাট আমি পারি না। আচ্ছা, তাহলে গ্যাপ থেকে গেছে কিছু কিছু জায়গায়, তাই তো? যেসব টপিকে সমস্যা থাকে ওইসব টপিক গ্রুপে বলবা তোমরা, ঠিক আছে? ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপে তোমরা বলবা যে ভাইয়া এই টপিকটা আসলে আমাদের সমস্যা আছে, বা আমার এই টপিকটা আমার আবার একটু রিপিট করতে হবে। আচ্ছা, তা দেখো তোমরা সবাই প্রায় সবাই চলে আসছো ক্লাসে। রিয়াজুল করিম বলেছো আমি দিয়েছি। কেমন হয়েছে রিয়াজ? আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলি। আজকে তোমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস। দেখো ফিজিক্স ক্লাস করার আগে আমাদের আগে জানতে হবে যে ফিজিক্স থেকে আমাদের কি কি পড়তে হয়। একাডেমিক বলো বা হচ্ছে আমাদের এইচএসসি এক্সামিনেশনে বলো, একাডেমিক আর হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন আমাদের কি কি লাগে নর্মালি। দেখো আমাদের মেইন টার্গেটটা কি? এই যে আমরা যে ফিজিক্স পড়তেছি এখন, মেইন টার্গেটটা আমাদের কি? মেইন টার্গেট হচ্ছে এইচএসসি তে আমাদের 25 মার্ক ক্যারি করতে হবে, এবং হচ্ছে আমাদের মেডিকেল যে ভর্তি পরীক্ষা আছে সেখানে আমাদের 20 মার্ক ক্যারি করতে হবে, তাই তো? আচ্ছা, এখন দেখো কথা সেটা না, কথা হচ্ছে যে তোমরা নর্মালি আমাদের এই যে টোটালি দেখো এইচএসসি তে আমাদের 25 মার্ক, তাই তো? এইচএসসি তে মাত্র 25 মার্ক এমসিকিউ থাকে। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে 20 মার্কের হচ্ছে ফিজিক্সের কোশ্চেন থাকে।
আমাদের দুইটা বই মিলায় তুমি যদি একটু গড় করে দেখো তাহলে কিন্তু আমাদের প্রায় 1500-র উপরে পেজ আছে, 1500 পেজ। আচ্ছা আমি এখন অ্যাডমিশনের কথা যদি বলি তাহলে দেখো 20টা কোশ্চেন আসবে, 20টা কোশ্চেন তোমার কতগুলো পেজ থেকে? 1500 পেজ থেকে। দেখো মাত্র 75টা পেজ থেকে তোমার একটা কোশ্চেন, 75টা পেজ থেকে তোমার একটা মাত্র কোশ্চেন আসবে। এখন কি তুমি 75টা পেজকে একদম ধরে ধরে পড়বা? তোমার কি ধরে ধরে পড়ার কোনো দরকার আছে? আচ্ছা রিয়াজুল করিম হচ্ছে তুলি, আচ্ছা তুমি তুলি, ওকে, মাথায় থাকবে। তাহলে দেখো আমাদের 1500 পেজের থেকে মাত্র 20টা কোশ্চেন, তো 75টা পেজ থেকে তোমার একটা মাত্র কোশ্চেন আসে। এখন তুমি কি 75টা পেজ ধরে ধরে পড়বা? অত কি সময় থাকছে আমাদের? অত কিন্তু আমাদের সময় নেই। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে, আমাদের কি কি লাগবে মেইনলি পড়া? দেখো ফিজিক্সের জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইকুয়েশন। প্রথম ইম্পর্টেন্ট যদি বলতে হয় কোনো কিছু আছে সেটা কি? ইকুয়েশন। সেকেন্ড ইম্পর্টেন্ট কি? সেকেন্ড ইম্পর্টেন্ট আমি যদি বলি তাহলে সেটাও কি? ইকুয়েশন। থার্ড ইম্পর্টেন্ট যদি আমি বলি সেটাও কি? ইকুয়েশন। তাহলে দেখো ইকুয়েশন মাস্ট, ইকুয়েশন আমার অবশ্যই পড়তে হবে। এখন ভাই ইকুয়েশন আমি কেন পড়বো? ইকুয়েশন যদি আমি পড়ি তাহলে আমি ম্যাথ পারবো, যত রকমের ম্যাথ আসুক না কেন সব ম্যাথ আমি করতে পারবো। সেকেন্ড অফ অল যদি ইকুয়েশন আমি পড়ি তাহলে যে সম্পর্কগুলো আসে, সম্পর্ক যেগুলো আসে সেগুলো কিন্তু আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। যেমন আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি যে এফ, আমরা একটা সূত্র জানি ই এফ সমান সমান কি? জি m1 m2 বাই টি স্কোয়ার। এটা তো এটা আমাদের সেই মহাকর্ষের সেই সূত্রটা, ছোটবেলার সেই সূত্র, তাই তো? এখন এই সূত্রটা থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বলটা কোনো বস্তুর সাথে কেমন সম্পর্কে আছে, সমানুপাতিক সম্পর্কে আছে, আর আমি তোমার এখান থেকে এই কোশ্চেনটাও করলাম যে আমি কোনো দুটি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর ভর আমি দ্বিগুণ করে দিলাম, মানে এই যে যে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুর ভর আমি দুইটাকেই দ্বিগুণ করে দিছি, তাহলে বলগুলো কত কত গুণ বাড়বে বা কমবে। ঠিক আছে? তাহলে যে সম্পর্কগুলো আছে বুঝতেই পারতেছো, যে সম্পর্কগুলো আমি যদি ইকুয়েশন জানি তাহলে কিন্তু আমি সম্পর্কগুলো ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমাদের এই মহাকর্ষ বলের সাথে সম্পর্কটা কেমন? সমানুপাতিক সম্পর্ক। কার? ভরের। আবার যদি আমি বলি দূরত্বের সাথে কেমন সম্পর্ক? বর্গের ব্যাসানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো আমাদের ইকুয়েশন যদি আমরা না জানবো তাহলে কি এই জিনিসটাকে আমরা পারতাম? হ্যাঁ, ইকুয়েশনটা যদি আমরা না পড়তাম তাহলে কি এই জিনিসটাকে আমরা পারতাম? এই জিনিসটা কিন্তু আমরা পারতাম না। তাহলে আমাদের ইকুয়েশন লাগবে। থার্ড ইকুয়েশন পড়ে আমাদের কি লাভ? থার্ড অফ অল আমাদের দরকার হচ্ছে মাত্রা এবং একক, মাত্রা ও একক। ইকুয়েশনটা যদি আমরা পড়ে ফেলি তাহলে আমরা খুব ইজিলি মাত্রা এবং একক যেটাই বলো না কেন সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে? যেমন আমি তোমাদের একটা উদাহরণ দেই, বল, বল, তাই তো? বলের একক। এখন মনে করো তোমার বলের এককটা মনে নাই, বলের একক তোমার মনে নেই, কিন্তু তোমার কাছে ইকুয়েশনটা তোমার মাথায় আছে। ইকুয়েশনটা কি? এফ সমান সমান এম এ, ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি। ভর এবং ত্বরণের যে গুণফল সেটাই আমাদের হচ্ছে ত্বরণ, তাই তো? স্যার বল, তাহলে দেখো আমাদের এম এর এককটা কি? কেজি। এ বা ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি নিউটন। তাহলে আমরা বলতে পারবো যে বলের একক কোনটা? বলের একক হচ্ছে আমাদের নিউটন। আবার দেখো আমি এখান থেকে তোমাকে বললাম মাত্রা বের করতে, তাহলে মাত্রাটা কি আসলে ভাই? মাত্রাটা হচ্ছে আমাদের যে কোনো একককে যদি আমরা ভর, দৈর্ঘ্য এবং সময় এই তিনটা এককে যদি নিয়ে আসতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে মাত্রা। ভরের বদলে আমরা এখানে এম লিখি বা মাস, দৈর্ঘ্য কি? লেংথ, সময় হচ্ছে টি, তাই তো? সময় হচ্ছে আমাদের টি। তাহলে এম এর টি এই তিনটাতে যদি আমরা নিয়ে আসতে পারি যে কোনো একককে সেটাকে আমরা বলি হচ্ছে মাত্রা। তাহলে দেখো এখান থেকে আমরা ওইখানে যেতে পারবো না, কিভাবে যাব? কেজি আছে আমাদের, কেজি মানে কি? একটা এম আছে লিখলাম, মিটার আছে মানে কি? আমাদের দৈর্ঘ্য আছে এল লিখলাম, পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের কি? টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রাও যদি বলে তাহলে মাত্রাটা আমরা এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারলাম না? কিভাবে হয়েছে এটাকে? এটা কি তুমি বসে বসে মুখস্থ করবা? মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ইকুয়েশনটা মাথায় রাখবা। যদি আমার মনেও না থাকে তাহলে আমি সুন্দর করে ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে আমাদের এইটা, যে আমাদের কি কি জানতে হবে আগে সেটা বুঝতে হবে। যে আমাদের যদি আমরা ফিজিক্সটা পড়তে চাই, এত 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 মোটা মোটা বই, এত অনেক ইনফরমেশন, এত ইনফরমেশন আমাদের দরকার নাই। তোমার কি জানতে হবে? তিনটা জিনিস, ইকুয়েশন ইকুয়েশন ইকুয়েশন, তিন ধরনের ইকুয়েশন, যত রকমের ইকুয়েশন আছে সবগুলো তোমাদের পড়ে ফেলতে হবে।
লাস্ট লাস্ট যদি আমরা বলতে চাই যে কোনো কিছুর বৈশিষ্ট্য এবং উদাহরণ যেগুলো আছে সেগুলো থেকে কখনো কখনো কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই জায়গাটা আমরা বুঝছি। তাহলে দেখো আমাদের কি কি পড়তে হবে, পড়তে হবে কি কি। তাহলে ফিজিক্সে আমরা কি 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 পড়বো দেখেন, আমরা কিন্তু আপনাদের বইয়ের দাগানো বইয়ের যে পিডিএফটা সেটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি। রেগুলার যে দাগানো লাইনগুলো আছে যেটুকু আমি পড়াই দিব আজকে, জাস্ট দাগানো লাইনগুলো পড়ে যাবেন, শুধুমাত্র দাগানো লাইনটা পড়বেন। তারপরে কি করবেন, অনুশীলনী যেটা আছে সেটা সলভ করে ফেলবেন, এবং ক্লাসের মধ্যে আমি ম্যাথগুলো দেখাই দিব। যেসব ট্রিক্স আছে, নতুন নতুন ট্রিক্স থাকে অনেক কিছু যেগুলোতে আপনারা ইজিলি বের করতে পারেন যে কোনো অ্যান্সার, সেগুলো আমি দেখাই দেবো। ঠিক আছে, তো সেগুলো জাস্ট এভাবে পড়ে ফেলতে হবে। তাহলে আমাদের কাজ কিন্তু খুব বেশি না। তাহলে ফিজিক্সের জন্য কিন্তু আমাদের খুব বেশি প্রেশার না, যতটুকু আমি ক্লাসে বলবো ততটুকু জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। আগামী 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, যতক্ষণ আমি পড়াবো জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দেখবেন আর ফিজিক্স পরবর্তীতে পড়াও লাগতেছে না। আচ্ছা তাহলে দেখেন আমরা শুরু করি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে ফিজিক্স নিয়ে? কারো কি কোনো মাথায় কোনো কোশ্চেন আসছে যে ভাইয়া ফিজিক্সে এটা কেন হয়, এটা কেন হয় না? কারো কি কোনো কোশ্চেন আছে ফিজিক্স নিয়ে? কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেনগুলো করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ফিজিক্স নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, কি করতে হবে, কিভাবে করলে ইজি হবে? জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা দেখেন, আমাদের আজকে পড়বো হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। এখন দেখেন এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জায়গাগুলো কি কি। আচ্ছা, সুইটি বলেছে হচ্ছে কোন বই থেকে পড়াবেন ভাইয়া? পড়াবো হচ্ছে ইসাক স্যারের বই, ইসাক স্যার। কারণ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইসাক স্যারের বইটা ফলো করা হয়, তপন স্যারের বইটা এভাবে ফলো করা হয় না। তোমরা অনেকে হয়তো সেকেন্ড পেপারের জন্য তপন স্যার বা ফার্স্ট পেপারের জন্য অনেকে তপন স্যার ইউজ করে বা প্রেফার করে। ম্যাথের জন্য তপন স্যার ঠিক আছে, বাট জ্ঞানমূলক কোশ্চেনের জন্য বা অনুশীলনের জন্য অবশ্যই এবং অবশ্যই ইসাক স্যারটা ফেভারিট, এবং ওটা থেকে আর কি স্যাররা কোশ্চেন করেন। ঠিক আছে, আর দেখো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ কি কি আছে, কাজ, কাজ এবং কাজের যাবতীয় বিষয় যেগুলো আছে এবং ইকুয়েশন যেগুলো আছে, ম্যাথ যেগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলবো। তারপর আমরা পড়বো হচ্ছে শক্তি এবং শক্তির যে রূপান্তরগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো, ক্ষমতাটা পড়ে ফেলবো, এবং সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। তাহলে আমাদের 4 অধ্যায়, যে 5 অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা, এটা পড়ার জিনিসপত্র কিন্তু খুবই কম, এবং মানে বেসিকের উপর ভিত্তি করে চ্যাপ্টারটা আসলে অনেকটা তৈরি করা। যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবে এরপর আর পড়াও লাগতেছে না আজকের পরে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা শুরু করি। কাজ, কাজ কাকে বলে? বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ ঘটে, বল প্রয়োগে বস্তুর যদি স্মরণ ঘটে, বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে সেটাকে আমরা কি বলি, কাজ বলি। তাহলে বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে সেটাকে আমরা বলবো কাজ। তার মানে আমরা লিখতে পারি কাজ বা ডাব্লু, ডাব্লু সমান সমান হচ্ছে এফ ডট এস। এফ এবং এস দুটাই আমাদের কি রাশি, দুটাই আমাদের ভেক্টর রাশি। তাহলে আমাদের কাজটা তাহলে কি রাশি হবে, দেখেন আমরা এফ ডট এস দিছি। এফ ডট ডট মানে কি, আমাদের স্কেলার গুণফল, তাই তো, স্কেলার গুণন। তাহলে স্কেলার গুণন যদি আমরা করি তাহলে আমরা কি রাশি পাই, ডাব্লু যেটা, সেটা আমাদের একটা স্কেলার রাশি হবে। তাহলে দেখেন আমাদের এফ এবং এস, বল এবং স্মরণ দুইটাই আমাদের ভেক্টর রাশি, কারণ এদের মানও লাগে দিকও লাগে। কিন্তু আমাদের ওয়ার্ক বা কাজ যেটা, সেটা কিন্তু আমাদের স্কেলার রাশি হবে, কারণ কি দুইটা ভেক্টরের স্কেলার গুণন যদি আমরা করি তাহলে আমাদের কি তৈরি হয়, স্কেলার রাশি কিন্তু আমরা পাই। স্কেলার গুণন করলে আমরা কি রাশি পাবো, স্কেলার রাশি পাবো। আচ্ছা তাহলে দেখেন এটা থেকে আমরা এটা এভাবে লিখতে পারি না যে এফ এস কস থেটা, এফ এস কস থেটা। তাহলে এখন দেখেন, তাহলে এইটুকু কি বুঝছেন কিনা, বল প্রয়োগে বস্তুর যদি স্মরণ ঘটে তাহলে আমরা তাকে কাজ বলি। কাজ তাহলে কি, এফ ডট এস, এফ এবং ডটের কি গুণফল, স্কেলার গুণফলকে আমরা বলবো হচ্ছে কাজ। কাজ একটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে, কাজ একটা হবে স্কেলার রাশি। আচ্ছা এখন দেখেন তাহলে এইখান থেকে আপনারা এর এককটা আমরা বের করে ফেলতে পারবো না, হ্যাঁ? তাহলে দেখেন আমরা যদি এখান থেকে জাস্ট এইটুকুই নিয়ে আসি, এফ এস ই নিয়ে আসি, এফ মানে কি আমাদের এমজিএস, তাই তো, এমজি
এস তো পরবর্তীতে আসেই। তাহলে এখান থেকে যদি আমরা এককটা বের করতে চাই, এম বলতে ভর, কেজি, জি বলতে কি আমাদের অভিকর্ষ ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস বলতে আমাদের কি সরণ, তাই তো? সরণ যদি হয় তাহলে তার সাথে কি গুণ হচ্ছে, এম গুণ হচ্ছে। তাহলে আমরা কি পাবো দিন শেষে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখতে পারি যে নিউটন বা নিউটন মিটার, নিউটন মিটার আমরা লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা নিউটন মিটার লিখতে পারি এবং এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে জুল। এটাকে আমরা কি বলবো, নিউটন মিটার পার জুল। ঠিক আছে, নিউটন মিটার, বা আমরা এটাকে বলবো হচ্ছে জুল, নিউটন মিটার বা জুল। এবং এর মাত্রাটা তাহলে কি হবে, মাত্রাটা দেখেন তাহলে আমাদের এখানে কেজি আছে, জাস্ট আমরা একটা এম নিয়ে আসলাম, মিটার স্কোয়ার এল স্কোয়ার নিয়ে আসলাম, পার সেকেন্ড স্কোয়ার পার টি স্কোয়ার নিয়ে আসলাম। তাহলে দেখেন আমাদের একক, মাত্রা এবং কাজ সংক্রান্ত যে ইকুয়েশন গুলো ছিল সেগুলো আমরা ফার্স্টে পড়লাম। দেখেন আমি এই জিনিসটা আবার একটু রিপিট করে দিই। তাহলে বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে তাকে আমরা কি বলবো, কাজ বলবো। সেকেন্ড অফ অল আমরা কি বলছি, বল এবং সরণের যে আমাদের স্কেলার গুণফল সেটাকে আমরা কি বলবো, কাজ বলতেছি। এবং যেহেতু এটা স্কেলার গুণফল সেহেতু যেটা তৈরি হবে বা যেই ডাব্লুটা আমাদের বা কাজ যেটা, সেটা আমাদের একটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে। আর স্কেলার গুণন করলে আমাদের সবসময় একটা কি রাশি তৈরি হয়, স্কেলার রাশি তৈরি হয়। আচ্ছা, তাহলে এফএস এর বদলে আমরা কি নিয়ে আসছি, এফএস কস থিটা। এই ইকুয়েশনটা আপনি একটু মাথায় রাখবেন, কারণ এটা দিয়ে আপনাদের একাডেমিকে এইচএসসি তে এমসিকিউ চলে আসে, এবং সেই এমসিকিউটা আমি দেখাই দিব কি এমসিকিউ আপনাদের আসে। ঠিক আছে, এখন এককটা বের করার জন্য আমরা কি করছি, জাস্ট এই এফএসটাকে আমরা আবার ভেঙে ফেলছি। ভেঙে ভেঙে আমরা দেখেন কোথায় নিয়ে আসছি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন মিটার আমরা বের করছি, বা এটাকে আমরা কি বলছি, জুল। এটাকে আমরা কি বলছি, জুল বলছি। এটাকে আমরা বলছি জুল। এবং এখান থেকে আমরা সুন্দর করে মাত্রাটাও বের করে ফেলছি। তাহলে আমাদের দেখেন এইখান থেকে কিন্তু এইটুকুই কিন্তু আমাদের পড়তে হবে, কাজ থেকে এইটুকু কথাবার্তা আমাদের জানতে হবে, কাজ সংক্রান্ত, কাজের একক এবং মাত্রা। কারো কোনো সমস্যা টমস্যা হবে কিনা, সমস্যা হবে কিনা, বা কোনো এই 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 পেজের মধ্যে কোনো কিছু আমরা বুঝতে পারিনি এমন কিছু আছে কিনা, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, এই কালো লেখা কি বুঝতে সমস্যা হচ্ছে, কালো লেখা কি আপনাদের জন্য একটু বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে? আবির আসসালামু আলাইকুম ভাই বলেছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দিশা, দিশা বুঝেছে, সুইটি, সাহা বুঝে গেছে, সঞ্জিদা। আচ্ছা, কালো লেখা কি বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমি একটু হালকা গেলে দিয়ে লিখতেছি। আচ্ছা, কালো লেখা এখান থেকে দেখে মনে হচ্ছে যে একটু বুঝতে সমস্যা হওয়ার কথা। আচ্ছা, সাহা বলেছো ক্লিয়ার, ওকে। তাহলে দেখেন এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর দেখেন আমরা পরে চলে আসি। তাহলে এখন দেখেন এই যে এইটুকু কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? দেখেন আমাদের ডাব্লিউ সমান সমান কি, আমাদের এফএস, ডাব্লিউ সমান সমান আমাদের এফএস, তাই তো? এই যে এফএস, এটা একটা কি রাশি, স্কেলার রাশি। এবং কাজের এসআই এককটা কি আমাদের জুল বা নিউটন মিটার। কাজ একটা স্কেলার রাশি আমরা বলে ফেলছি অলরেডি। কাজের অভিকর্ষী একক যেটা আছে কেজি মিটার, এবং কাজের মাত্রাটা সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। তাহলে দেখেন দাগানো লাইনগুলো কিন্তু আমরা সুন্দর করে পড়ে ফেললাম। ঠিক আছে, দাগানো লাইনগুলো সুন্দর করে পড়ে ফেললাম, এগুলো মুখস্থ করার দরকার নেই। জাস্ট এই যে মাত্রা যেগুলো আছে সেগুলো জাস্ট ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দিয়ে আপনি সুন্দর করে বের করে ফেলবেন। আর মাথায় রাখবেন, মাত্রা হোক বা একক হোক আসবে মাত্র একটা, মাত্র একটা আসবে মাত্রা বা একক। তো সেটা যদি আপনি ভুল করে আসেন তাহলে কিন্তু আপনি সবার চেয়ে অনেকটা পিছিয়ে চলে যাবেন। তো কি করতে হবে, একটু সময় নেই ইকুয়েশনটা বের করে। আপনি জানেন, মনে করেন বলের যে বলের মাত্রাটা আসছে, ভাই আমি ছোটবেলা থেকে পড়তে 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 একদম হজম করে ফেলছি এই জিনিসটা, কিন্তু তারপর আপনি ইকুয়েশনটা দিয়ে বের করবেন। ঠিক আছে, কারণ আমার একটা স্টুডেন্ট ছিল, কোশ্চেন আসছিল হচ্ছে ভরবেগ, আপনাদের একটু বলে দেই এটা। ভরবেগ, ভরবেগ মানে কি, পি সমান সমান এমভি, তাই তো? ভরের মানটা বলে দিছে হচ্ছে 10 কেজি, বি এর মানটা বলে দিছে 12 মিটার পার সেকেন্ড। এই তো লাস্টের 2 বছর আগে আগে এই কোশ্চেনটা আসছিল। তাহলে বলছে যে ভরবেগটা বের করতে, পি এর মানটা বের করতে। তার মানে এক্স্যাক্টলি কি 10 এর সাথে 12 দিয়ে গুণ করতে হবে, এটাই তো? তো সে বানা 10 এর সাথে 12 দিয়ে গুণ করে সে 100 বানায় দিয়ে আসছে। 10 আর 12 গুণ করে সে 100 বানাইছে, 120 আর হয় নাই। ঠিক আছে, আচ্ছা, 10 আর 20 দিয়ে সে 100 বানাই ফেলেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন, তাহলে দেখেন এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে তাহলে আমরা পরের পেজে চলে আসি। পর দেখেন আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্র দ্বারা যে কাজগুলো, সে কাজগুলো আমরা একটু দেখে ফেলবো। তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো কি, আমাদের ক্ষেত্র আছে আমাদের তিনটা। একটা হচ্ছে কি বলের দ্বারা কাজ,
আপনি একটা জায়গায় মনে করেন কাউকে ধাক্কা দিচ্ছেন, মনে করেন এই যে আমাদের সঞ্জিদা অর্পাকে ধাক্কা দিচ্ছেন, এই ধাক্কায় ধাক্কায় সামনে নিয়ে যাচ্ছে। ছোটবেলা রেলগাড়ি খেলছেন না সবাই, একজনের কাঁধে হাত দিয়ে একজন, হ্যাঁ, ঠেলতে ঠেলতে সামনে নিয়ে যাচ্ছেন। আপনি যেদিকে বল দিচ্ছেন আপনার সে বান্ধবীরা সেদিকেই যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বলের দ্বারা কাজ। এটাকে আমরা কি বলবো? বলের দ্বারা কাজ। বলের বিরুদ্ধে কাজটা কি? আপনি একদিকে বল দিচ্ছেন কিন্তু কাজটা হচ্ছে অন্যদিকে, কাজটা কোন দিকে হচ্ছে? উল্টা দিকে হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের শূন্য কাজ। তাহলে দেখেন আমরা আগে ফার্স্টে ইকুয়েশনটা লিখে আসি, ইকুয়েশনটা দিয়ে আমরা বুঝে ফেলবো এই জিনিসটা। তাহলে ডাব্লু সমান সমান আমরা দেখে আসছি যে এফ এস, তাই তো? এফ এস, বা আমরা কি বলে আসছি? এম জি এস, বা আমরা কিও লিখে আসছি এফ এস কস থেটা, তাই তো? এই হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো। তাহলে দেখেন ডাব্লু সমান সমান এফ এস বা এম জি এস বা কি এফ এস কস থেটা, একই কথা। এখন বলের দ্বারা যদি কাজ করতে হয়, আপনি যেদিকে বল দিবেন, সেদিকেই কি হবে? কাজ হবে। তাহলে আমাদের একটা শর্ত আছে, শর্তটা কি? আমাদের সেই থেটার যে মানটা, এই দেখেন যে কস থেটার যে মানটা, কস থেটার মানটা 0 থেকে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 90 ডিগ্রির কম হতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 90 ডিগ্রি সেলসিয়াসের কম হতে হবে, তাহলে আমাদের বলের দ্বারা কাজ হবে। বলের দ্বারা কাজ কখন হবে? যদি আমাদের এই থেটার যে মানটা, বল এবং সরণের মধ্যবর্তী যে কোণের যে মানটা সেটাকে, আচ্ছা লেখা বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কিনা সঞ্জিদা আমাকে একটু কমেন্ট করে জানাও, এখন বুঝতে সমস্যা হচ্ছে কিনা? এখনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা সঞ্জিদা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, কালো কালি থাকবে তাই তো? আচ্ছা, কালো কালিতে আপনাদের বেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কালো কালি দিয়ে আমরা লিখি। ওকে, তাহলে দেখেন বলের দ্বারা যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদের যে থিটার যে মানটা, কস থিটার যে মানটা, সেটা মানটা 0 থেকে আমাদের কতর মধ্যে থাকতে হবে? 90 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 90 ডিগ্রির চেয়ে কম অবশ্যই, এবং অবশ্যই কি থাকতে হবে? 90 ডিগ্রির চেয়ে কম থাকতে হবে। আচ্ছা, এরপর দেখেন বলের বিরুদ্ধে কাজ, এটা কোথায় হয়? মনে করেন আপনি রকেট উপর দিকে উঠাচ্ছেন, বা কোনো একটা নিচ থেকে কোনো একটা বস্তুকে আপনি উপর দিকে চেলে মারলেন, কিন্তু সে বস্তুটা উপর দিকে কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু তার বিরুদ্ধে সে উপর দিকে যাচ্ছে, কিন্তু নিচ বরাবর একটা কি অভিকর্ষ ত্বরণ তার বিরুদ্ধে কাজ করতেছে না, বা অভিকর্ষ বল কাজ করতেছে না? হ্যাঁ, অভিকর্ষ বলের জন্য যে কাজটা হয় সেটা কি? বস্তুটাকে নিচের দিকে টানতেছে অলওয়েজ, তো বস্তুটা যাচ্ছে উপর দিকে, কিন্তু আমাদের বলটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। যেমন রকেটের জন্য, রকেটটা উপর দিকে যাচ্ছে, কিন্তু অভিকর্ষ যে ত্বরণটা আছে বা অভিকর্ষ যে বলটা আছে, সে বলটা কি নিচের দিকে কাজ করতেছে না? নিচের দিকে কাজ করলে এটার জন্য যে আমাদের কাজটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। এবং এই বলের বিরুদ্ধে কাজের জন্য আমাদের থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির সমান বা তার চেয়ে কম হতে হবে। ঠিক আছে, বলের বিরুদ্ধে যদি আমাদের কাজ হতে হয় বা বলের বিরুদ্ধে যদি কাজ হয়, তাহলে আমরা বুঝবো সেখানে এটার মানটা কত? 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির সমান বা তার চেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এবার কি সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কালো কালি দিয়ে আমি লিখতেছি, সমস্যা নাই। এই বেটা, তোদের জন্য আমি হচ্ছে সুন্দর সুন্দর করে লিখতেছি, আমার হাতের লেখা খুবই বিচ্ছিরি। আর আমার ভালো একটা এক্সকিউজও আছে, এক্সকিউজটা হচ্ছে আমি ডাক্তার হচ্ছি, তো ডাক্তারদের হাতের লেখা তো বাজেই হয়, তাই না? তো আমি এই এক্সকিউজ সবার কাছে দিয়ে দিই যে আমার হাতের লেখা বাজে হওয়ার কারণ হচ্ছে এটা, আমার হাতের লেখা আসলে খুব বাজে। আচ্ছা, আচ্ছা, এই লেখায় এখন সমস্যা হচ্ছে না দেখতে। আচ্ছা, এরপর আসেন শূন্য কাজ। শূন্য কাজ কখন হবে? যখন দেখেন এই থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এটার মান যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে আমাদের কাজটা কেমন হবে? শূন্য হবে। তাহলে আমাদের এখানে থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের কাজের মানটা কেমন হবে? শূন্য হবে। কাজটা কেমন হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এইটুকু হচ্ছে আমাদের এখানে কথাবার্তা। তাহলে কয়েকটা বিশেষ ক্ষেত্র দ্বারা যে কাজগুলো আছে, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ এবং শূন্য কাজ, এই তিনটা জিনিস আমাদের বুঝতে এখন আর কোনো সমস্যা হবে কিনা? হুম,
জিনিসটা বুঝতে আর সমস্যা হবে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। যে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, আর একটা হচ্ছে কি আমাদের শূন্য কাজ। এখানে বল দিচ্ছে এদিকে, এফ কিন্তু এদিকে দিচ্ছে এবং সরণও কি এদিকেই হচ্ছে, তাহলে আমাদের এটাকে আমরা কি বলবো, বলের দ্বারা কাজ। কিন্তু এ যাচ্ছে উপর দিকে, কিন্তু এর বিরুদ্ধে কাজ করতেছে জি বা অভিকর্ষ বল। আচ্ছা, গুড, তাহলে এই জায়গাটা সমস্যা হবে না। এবার আসেন আমাদের সামনে চলে আসি আমরা। এরপর দেখেন এই যে জায়গাটা, কয়েকটি বিশেষ ক্ষেত্র দ্বারা কাজ, বইয়ের এই জায়গাগুলো আমরা একটু দেখে ফেলতেছি তাহলে একবারে। দেখেন এই যে এটা না, বলের দ্বারা কাজ হতে গেলে জিরো থেকে বেশি হবে এবং 90 ডিগ্রির চেয়ে কম হতে হবে। বলের বিরুদ্ধে কাজ হলে 90 ডিগ্রি থেকে বেশি হবে এবং 180 ডিগ্রির কম বা তার চেয়ে সমান হবে। শূন্য কাজ 90 ডিগ্রির কম হতে হবে। এখন দেখেন এখানে যে একটা কথাবার্তা চলে আসছে, শূন্য কাজের কথাবার্তা যখন চলে আসছে, তাহলে দেখেন আমরা ইকুয়েশনে আবার চলে যাই। ডাব্লিউ সমান সমান আমাদের কি এফএস, আমাদের কি এমজিএস, তাই তো? এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখন দেখেন আমাদের যদি বল যদি আমরা না দিই, বলের মানটা যদি শূন্য হয়ে যায়, প্রথম ক্রাইটেরিয়া কি, আমাদের বল যদি শূন্য হয় তাহলে কাজ শূন্য। আমরা যদি কোনো বল না দিই তাহলে কি কোনো সরণ ঘটবে? কোনো সরণ না ঘটলে কি আমাদের তাহলে কাজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন আমরা বল প্রয়োগ করলাম কিন্তু সরণের মান হলো শূন্য। বল আমরা প্রয়োগ করছি কিন্তু আমরা নাড়াইতে পারলাম না। মনে করেন আমি এই যে একজন পাতলা একজন মানুষ, আমি যদি বড় একটা কোনো কিছু ঠেলা দিই তাহলে সে নড়বে? নড়বে না। তার কিন্তু তাহলে কি হবে না, সরণ হবে না। সরণ না হলে আমাদের কাজের মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কাজের মানও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, যদি আমরা বৃত্তাকার পথে কোনো একটা বস্তুকে ঘোরা নিয়ে আসি, মনে করেন এ বিন্দু, এখান থেকে শুরু করে আমরা বৃত্তাকার পথে আবার ঠিক সে একই বিন্দুতে চলে আসলাম, এই বিন্দুতে আমরা আবার চলে আসলাম, তাহলে তার সরণের মান কত? এখানে সরণের মান কিন্তু শূন্য। সরণের মান যদি শূন্য হয় তাহলে আমাদের কাজের মান কত হবে? কাজের মান কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। সেই কথাবার্তাটা এখানে আবার বলছে, দেখেন যে সরণ যদি শূন্য হয় তবে কাজ শূন্য হবে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কাজ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেটা আমরা একটু আগে দেখে আসছি। সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে আসে তখন কি হবে, কাজ শূন্য। বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরে আসলো, আবার ঠিক সে যদি একই জায়গায় চলে আসে তাহলে তার সরণ শূন্য। সরণ শূন্য হলে আমাদের কাজের মানটাও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে? এখানে খুব একটা আমার খুব একটা তোমার বাজে একটা আছে, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হচ্ছে, আমি একবার আব্বুরে বসে বলছিলাম যে তুমি তো সারাদিন অফিসে বসে থাকো, তুমি কোনো কাজ করো না। আমি বলছিলাম কিন্তু ফিজিক্সের নিয়ম অনুসারে, ঠিক আছে, ফিজিক্সের নিয়ম অনুসারে। কিন্তু আমার বাবা তো ধর হচ্ছে ব্যাংকে জব করে, ব্যাংকার। আমি তাহলে বলছি যে তুমি তো সারাদিন কোনো কাজকর্ম করো না, তুমি সারাদিন শুধু চেয়ারে বসে থাকো। ঠিক আছে, সে বুঝছে যে আমি আমি তাহলে বলতে চাচ্ছি সে কোনো কাজকর্ম করে না। তারপরে কি হয়েছিল সেটা আসলে ইতিহাস, সেটা আসলে নাই বলি। ঠিক আছে, সুইটি সাহেব বলেছো বুঝি তো সব, কিন্তু এক্সামে পারি না। বিষয় হচ্ছে যে এইটা, আর যেদিন যে ক্লাসগুলো করানো হয়, বিশেষ করে আমি কেমিস্ট্রির কথা বলতেছি, কেমিস্ট্রি যে ক্লাসগুলো করানো হয়, কেমিস্ট্রি পড়ানোর পরপরই ওটা আবার একটু দেখতে হয় সাথে সাথে। মনে করো 10টার সময় আমাদের ক্লাস শেষ হয়ে যায়, তুমি 10টা থেকে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক ওটা একটু পড়ে ফেলবা। পড়ে ফেলে দেখবো ওই কনসেপ্টটা আবার তোমার মাথার মধ্যে থাকবে। কারণ ধরো তোমরা পড়ো কখন, আমি তোমাদের একটা এই সমস্যাটা আমি তোমাদের বলে দিই। যে ধরো আজকে আমরা ক্লাস নিলাম, তোমরা এটা পড়বো হচ্ছে পরের দিন 7টা থেকে 11টা পর্যন্ত এক্সাম, ঠিক আছে 6টা থেকে পড়তে বুঝবা না। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমার 2 দিন পরে মনে নাও থাকতে পারে। যে ছোট ছোট কিছু বিষয় আমি যেগুলো বলে দিই, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো, বেসিকের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তোমার ক্লিয়ার কনসেপ্ট নাও থাকতে পারে পরবর্তীতে। ঠিক আছে, মাথা থেকে বের হয়ে যেতে পারে। তো বিষয়টা যেটা হয়, তোমাদের উচিত যেটা, সেটা হচ্ছে যে যেটা যেদিন পড়ানো হয়, ওরা আজকে 10টার সময় ক্লাস শেষ হয়ে গেলে তুমি আধা ঘন্টা হোক একবার জাস্ট পড়ে যাবা যে ভাই হ্যাঁ এগুলো এগুলো বলছিল, এই সময় সময় মজার মজার এই কথাবার্তা বলছিল, ভাইয়ের এইসব এক্সপিরিয়েন্সের কথা বলছিল, তখন দেখবা তোমার ইজিলি মনে থাকতেছে। ঠিক আছে, পরবর্তীতে যখন ডিভিশন দিতে যাবা তখন আর সমস্যাটা হবে না। আচ্ছা, তারপরে এরপর আমরা আসি, দেখেন আর ম্যাথে চলে আসি আমরা। দেখেন ম্যাথ আমরা করবো এখন। ঢালু একটা রাস্তা, ঠিক আছে, ঢালু একটা রাস্তা, উপর থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে আমি নিয়ে আসতেছি। ঢালু রাস্তায় উপর থেকে একটা বস্তুকে আমি নিচের দিকে নিয়ে আসবো, যার ওজন হচ্ছে 5 কেজি, মনে করো 5 কেজি ওজন। ওকে, এবং এখানে আমি থিটার মান বলে দিলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি বললাম যে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে কাজের মান কতটুকু হবে। তাহলে ঢালু এই রাস্তাটা বেয়ে কোনো একটা বস্তুকে নিচের দিকে নিয়ে আসতে
কতটুকু কাজ করতে হবে, ঠিক আছে, কাজের মানটা কত হবে এটা আপনারা একটু বের করেন তো, আমি একটু দেখি। আমি আপনাদের হিন্টও দিয়ে দিচ্ছি, ডাব্লিউ সমান সমান হচ্ছে mgs cos থিটা, সূত্র আমি বলে দিলাম। আচ্ছা, এখানে আমি জি এর মান আপনাদের জন্য আরো ইজি করে দিলাম, এই কেউ ক্যালকুলেটর নিয়ে বসবেন না কিন্তু, আবার জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড করে দিলাম, জি এর মান 10 মিটার পার সেকেন্ড আমি করে দিলাম, এবং আমরা সূত্রটা আপনাদের বলে দিলাম, সূত্রটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে। এটা একটু করে দেখান আমাকে, এটা একটু করে দেখান। আবির করে ফেলেছেন, আবির বলেছেন 25। আচ্ছা, সাবা বলেছেন 25√3। আচ্ছা, এস এর মান, আচ্ছা এস এর মান আমি দেইনি তাই না, এস এর মান হচ্ছে 1 মিটার, এস এর মান হচ্ছে 1 মিটার, এস এর মান 1 মিটার ধরে করে ফেলেন। হ্যাঁ, দিশা বলেছেন 0 জুল। আচ্ছা, প্রীতম, অঙ্কিতা, আমি এস এর মান 1 বলে দিছি, কিছু না দেওয়া থাকলে 1ই ধরে নেবেন, যদি নাও দেওয়া থাকে 1 ধরে নিয়ে করতে হয়। দিশা, আমি এস এর মান বলে দিয়েছি। অঙ্কিতা বলেছেন 25, দিশা বলেছেন 7.7 জুল। আচ্ছা, সাবা বলেছেন সাইন আলফা হবে কিনা, হ্যাঁ সাবা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। রেজুল করিম বলেছেন 25। আচ্ছা, আর থিটা কোথায় কোনটা দিছি কিন্তু সেটা একটু দেখেন, এটার মান আমি বলছি, এটার মান কিন্তু এটা বলছি, এখানে এখানে আমি একটু হালকা একটু পেঁচাই দিছি আর কি, ম্যাথটা হালকা একটু পেঁচাই দিছি। আচ্ছা, দেখেন তাহলে আমরা ম্যাথটা করে ফেলি। সবাই সবাই অনেকেই অনেক উত্তর দিচ্ছেন, অনেকে বলছেন 25, পারিয়া বলেছেন 25√3, সাবা বলেছেন 25√3, অয়ন বলেছেন ভাই আমার নাম আবির না অয়ন। আচ্ছা, আবির এ অয়ন, তো তো প্রথমটা আবির পড়তে পড়তে আবিরই হয়ে যায়। আচ্ছা, তুলি বলেছেন 25, দিশা বলেছেন 43.3। গুড, তাহলে দেখেন আমি এখানে থিটার মান কোনটা বলছি, আগে এই জিনিসটা আপনার একটু বুঝতে হবে যে এখানে থিটা আসলে কোনটা, থিটা আসলে আমাদের বলটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, তাই না, আমাদের যে অভিকর্ষ বলটা সেটা কাজ করছে নিচের দিকে, তাই তো, ঢালু মানে বল বরাবর, কিন্তু আমাদের সরণটা কোন দিকে করতেছে, এইদিকে, আমাদের মধ্যবর্তী কোণ কি, এটাই তো, মধ্যবর্তী কোণ আমাদের কি এইটা নিয়ে করতে হবে না, তা আমি বলে দিচ্ছি আপনাকে এইটার মান। তো এটা যদি আমরা এখানে যে এইটার মান যদি এইভাবে ধরে করি, তাহলে দেখেন এটা হচ্ছে 90, এটা দেখে বুঝতে পারতেছেন আপনারা, সমকোণ, জাস্ট আপনাকে এইভাবে একটা ছবি দিবে, এইচএসসি তে ছবি দিয়ে বলবে যে এরকম জিনিসপত্রগুলো দিয়ে বলবে যে এখানে কাজ কতটুকু হবে। আমরা থিটার মান এখানে আমরা 30 বলছি, এটার মান আমরা বলছি 30, আমাদের লাগবে কোন থিটার মান, এই উপরে থিটার মানটা লাগবে না, কারণ বল এবং সরণের যে মধ্যবর্তী কোণ সেটাই তো আমাদের লাগবে, বল আর সরণের মধ্যবর্তী কোণ তো আমি বলি নাই, তাহলে কি করবেন, তিনটা কোণের সমষ্টি কত 180, তাই তো, 180 মাইনাস 90 মাইনাস 30, তাহলে কত হলো 60 থাকলো না, তাহলে আপনি এটা 60 ধরে করতে পারেন, 60 ধরে করতে হবে। তাহলে সূত্র যেটা দেখেন আমাদের ডাব্লু সমান সমান mgs cos থিটা, তাহলে আমাদের m এর মান কত, m এর মান হচ্ছে 5, g এর মান হচ্ছে 10, সাথে আমাদের s এর মান কত 1, তাই তো, আর cos 60, এখানে থিটার মানটা কত, এখানে থিটার মানটা আমরা বের করে ফেলছি 60। আপনি এটা এভাবে করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে যদি আপনাকে এই থিটার মানটা যদি দেওয়া থাকে তখন আপনি সূত্রেই চেঞ্জ করে নিতে পারেন। সূত্রটা কিভাবে করতে পারেন, তখন সূত্রটা হয়ে যাবে w সমান সমান mgs sin থিটা, মানে যে থিটাটা দেওয়া থাকবে, মনে করেন অন্য থিটা দেওয়া আছে, যে থিটা আমাদের লাগবে সেই থিটা আমাদের দেওয়া নাই, সেই থিটা যদি আমাদের না দেওয়া থাকে, থিটা দেওয়া আছে অন্যটা, তাহলে আমরা সূত্রটা এইভাবে করতে পারি,
সূত্র অনুযায়ী আমরা এভাবে করতে পারি, বা আমরা কি করতে পারি, জাস্ট এই যে এখানে এই থিটার মানটা বের করে নিয়ে তারপরে ম্যাথটা করতে পারি, যে কোনো একটা ভাবে করলে হয়ে যাচ্ছে। তাহলে দিন শেষে দেখেন আমাদের কত আসে, দেখেন আমাদের 50 গুণ 10 cos 60 এর মান কত, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে আমাদের কত আসে 25, আমাদের উত্তর আসবে কত 25 জুল। ঠিক আছে, 25 আসবে হচ্ছে আমাদের উত্তরটা। তাহলে তুলি। আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, যে ম্যাথটা এরকম হালকা করে একটু ঘুরাই দিতে পারে, আমি যেরকম হালকা করে একটু ঘুরাই দিলাম, ম্যাথটা এরকম হালকা করে ঘুরে দিতে পারে। ঠিক আছে, আগে দেখে নেবেন যে কোন থেটার মানটা বলছে এবং আমাদের কোন থেটা ধরে করতে হবে। কিন্তু আমি একই কোশ্চেন যদি হালকা একটু ঘুরাই দিতাম, মনে করেন আমি এই কোশ্চেনটা হালকা একটু ঘুরাই দিলাম, আরেকটু ঘুরাই দিলাম, মনে করেন নিচ থেকে কোনো একটা বস্তুকে আমি উপর দিকে তুলবো, নিচের থেকে কোনো একটা বস্তুকে আমি উপর দিকে তুলতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5 কেজি ভরের বস্তু, সবকিছু আমি সেমই রাখলাম। ঠিক আছে, 1 মিটার হচ্ছে আমাদের সরণ, সরণ 1 মিটার। আচ্ছা, আর আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি সমান সমান হচ্ছে আমাদের কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমি এই থেটার মানটা বলে দিলাম কত, এই থেটার মানটা আমরা বলে দিলাম মনে করেন 30 ডিগ্রি। তাহলে নিচ থেকে যদি আমি উপর দিকে তুলতে চাই তখন আমাদের সূত্রটা কিন্তু সেমই থাকবে। জাস্ট আগে দেখতে হবে যে যেখানে আমাদের এই বস্তুটা আছে সেই বস্তুর সাথে আমাদের কোনটার মান দেওয়া আছে কিনা। তো কোনটার মান যদি এরকম দেওয়া থাকে তাহলে জি ডাব্লিউ সমান সমান আমাদের এমজি কস থেটা, এমজিএস কস থেটা, এটা দিয়ে আপনি করতে পারেন। বা যদি অন্য থেটা যদি দেওয়া থাকে, আরেকটা থেটা যদি দেওয়া থাকে, তখন আপনি সাইন থেটার সূত্র দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। থেটার মানটাকে দেখবেন যে কোন থেটার মানটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, ক্লিয়ার হলে দেখেন আমাদের সামনে চলে আসি আমরা এবার আসেন আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এখন স্থিতিস্থাপক বল দ্বারা আমরা বলছি, আমরা প্রথমে আগে কি জানবো, ইকুয়েশন জেনে নিব। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। নর্মালি আমরা কি জানি, ডাব্লিউ সমান সমান এফ এস, ডাব্লিউ সমান সমান আমরা এফ এস এটা জেনে থাকি, কিন্তু আমাদের এখানে কিন্তু এফ নাই, আমরা এখানে বল ব্যবহার করি না, আমরা ব্যবহার করি বল ধ্রুবক। বল ধ্রুবক আমাদের কোনটা, সেটা আমাদের হচ্ছে কে, যে এই মানটা দেওয়া আছে এটাকে আমরা বলি হচ্ছে বল ধ্রুবক। এখন বল ধ্রুবকটা কি, পাশে দেখেন আমাদের স্প্রিং, স্প্রিং একটা স্থিতিস্থাপক একটা বস্তু। স্প্রিং এর সরণ আমি 1 মিটার করতে চাই, স্প্রিং এর সরণ আমি কত মিটার করতে চাই, 1 মিটার করতে চাই, নিচের দিকে আমি 1 মিটার টানবো, তাহলে আমার যতটুকু বল দিতে হবে, যতটুকু বল আমার প্রয়োগ করতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে কে বা বল ধ্রুবক। সেটাকে আমরা কে বলবো, কি বলবো, কে বা হচ্ছে বল ধ্রুবক বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনো একটা স্প্রিং এর দৈর্ঘ্য বা সরণ যদি আমি 1 মিটার করতে চাই, তাহলে আমাদের যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাকে আমরা কি বলি, বল ধ্রুবক বলি। তাহলে কে সমান সমান আমরা কি লিখতে পারি, এফ বাই এক্স, একক সরণের জন্য যতটুকু আমাদের বল প্রয়োগ করতে হয় সেটাকে আমরা কি বলি, বল ধ্রুবক বলি। এখন এই যে এই জিনিসটা, এই যে কে সমান সমান হচ্ছে এফ বাই এক্স, এই সূত্রটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, কারণ এখান থেকে আমাদের এর এককটা চলে আসে, মাত্রাটা চলে আসে। তাহলে একক এবং মাত্রাটা আমাকে একটু বের করে আপনারা দেখান। এই যে এই ইকুয়েশনটা দিয়ে বল ধ্রুবকের একক এবং মাত্রা, বল ধ্রুবকের একক এবং মাত্রাটা আপনারা একটু বের করেন, আমি একটু দেখি। বল ধ্রুবকের একক এবং মাত্রাটা আপনারা একটু বের করে আমাকে একটু দেখান। ততক্ষণ দেখেন আমরা একটু সামনের দিকে আগাতে থাকি। আচ্ছা, সাবা বলেছেন নিউটন পার মিটার, মাত্রা আচ্ছা দিশা বলেছেন হচ্ছে নিউটন পার মিটার। সবাই এককটা বলে ফেলতেছেন, গুড। তাহলে এককটা আমাদের কি হলো, একক হচ্ছে আমাদের নিউটন পার মিটার, একক হচ্ছে আমাদের নিউটন পার মিটার, গুড। সঞ্জিতা বলেছেন নিউটন পার মিটার, গুড। অঙ্কিতা বলেছেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এমএল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, একক নিউটন মিটার, গুড।
আচ্ছা মাত্রা দিলে আমরা এখান থেকে বের করে ফেলি, দেখেন মাত্রাটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো না? নিউটনকে যদি আমরা ভেঙে ফেলি, নিউটনকে আমরা ভাঙলাম, তাহলে আমরা কি পাবো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তার সাথে কি গুণ হচ্ছে? পার মিটার গুণ হচ্ছে, তাহলে পার মিটার মিটার কেটে গেল, তাহলে থাকলো কি? কেজি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে মাত্রাটা কি হবে? একটা এম আছে জাস্ট, আর কি আছে? টি আছে, টির উপর -2, এটা হবে আমাদের হচ্ছে মাত্রা। গুড, দিশা বের করে ফেলছেন। এককটা দেখেন, আপনারা সবাই একক বলে ফেলছেন, সবাই একক ঠিকঠাক বলছেন। মাত্রাটা কিভাবে বের করতে হবে সেটা আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে? জাস্ট ইকুয়েশনটা মাথায় রাখলে মাত্রাগুলো আপনাদের কোনো দরকারই নাই মুখস্থ করার, জাস্ট আপনারা বসে বসে বের করে ফেলবেন, বের করতে খুব বেশি টাইমও লাগবে না। এরকম ছোট ছোট জিনিসপত্রগুলো আসবে, বড় বড় মাত্রা বা একক এগুলো আসে না নর্মালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমাদের মাত্রা কি আমরা বের করে ফেলতে পারলাম? তাহলে মাত্রা আমরা এখান থেকে সুন্দর করে বের করে ফেললাম। তাহলে আমাদের বল ধ্রুবকের একক, বল ধ্রুবকটা কি ক্লিয়ার হয়েছে নাকি? দেখেন আমি আরেকবার একটু রিপিট করি, বল ধ্রুবকটা কি? কোনো স্প্রিং এর বা কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর সরণ যদি 1 মিটার করতে চাই, তাহলে আমাদের যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বল ধ্রুবক। ওকে, তাহলে এখন দেখেন সেখান থেকে আমরা স্প্রিং এর বল ধ্রুবকটা আমরা বের করে ফেলছি। তাহলে এখন দেখেন এইখানে ডাব্লু বা কাজ এর সাথে যে সরণটা, স্প্রিং এর যে সরণটা, তার সম্পর্কটা কি হয়ে গেল? ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার, তাই না? ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার। তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা যদি আমরা কোনো কাজ করি, তার সরণের সাথে কাজের সম্পর্কটা কেমন? বর্গের সমানুপাতিক। এখন আমি আপনাকে বললাম, আপনাকে একটা কোশ্চেন আমি দিলাম যে স্থিতিস্থাপক বলের বিপরীতে যদি আমরা সরণ দ্বিগুণ করি, সরণ আমরা কয় গুণ করলাম? দ্বিগুণ করলাম, তাহলে কাজ কত গুণ বৃদ্ধি পাবে? স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে আমরা কাজ করলাম এবং সরণ হয়ে গেল আমাদের দ্বিগুণ, তাহলে কাজটা কত গুণ হয়ে যাবে? যেহেতু আমাদের বর্গের সমানুপাতিক সম্পর্ক, তাহলে দেখেন এটা আমরা যদি দ্বিগুণ করে ফেলি, তাহলে এটা আমাদের কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, তাই না? এটা দ্বিগুণ করলে ওটা কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। গুড, তাহলে দেখেন এই কথাবার্তাগুলো এখানে বলা। এবং দেখেন আমাদের যে এই যে বল ধ্রুবকটা, এই বল ধ্রুবকটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। কয়টা জিনিস? তিনটা জিনিস। স্প্রিং এর বল ধ্রুবকটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। আমরা জাসদ দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? জাসদ। যাতে হচ্ছে জ্যামিতিক গঠন, জ্যামিতিক গঠন, সাথে হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম, স্থিতিস্থাপক ধর্ম, দতে হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, দতে আমাদের স্প্রিং এর দৈর্ঘ্য। তাহলে দেখেন আমাদের বল ধ্রুবক যেটা আছে, বল ধ্রুবকটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। আমরা জাসদ দিয়ে পড়ে ফেলবো, সেটা কি দিয়ে পড়ে ফেলবো? আমরা জাসদ দিয়ে পড়ে ফেলবো। যাতে হচ্ছে আমাদের জ্যামিতিক গঠন, সতে হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম, দতে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে? আর একটা জিনিস সেটা হচ্ছে কি, আপনাদের যখন তিনটা যদি কোনো বৈশিষ্ট্য আপনারা পান, যদি কোথাও যদি তিনটা বৈশিষ্ট্য থাকে, সেখান থেকে 9 দিয়ে একটা কোশ্চেন চলে আসে যে নিচের কোনটি এর বৈশিষ্ট্য নয়। কোশ্চেন আসতে পারে আপনার এখানে যে সুন্দর করে, নিচের কোনটি বল ধ্রুবকের বৈশিষ্ট্য নয় বা বল ধ্রুবকের নির্ভরশীলতার বিষয় নয়, ঠিক আছে? যেহেতু তিনটা আছে, 4 নম্বর অপশন অন্য কিছু একটা দিয়ে দিবে, সেটা দিয়ে আপনাদের করতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের এখানে আমি আরেকবার একটু সুন্দর করে একটু পুরো এইটা একটু রিপিট করে ফেলি। দেখেন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ যদি আমরা বের করতে চাই, স্থিতিস্থাপক বস্তু হচ্ছে কি আমাদের একটা স্প্রিং, সেটার জন্য আমাদের ইকুয়েশনটা কি? W = ½ kx², তাই তো? এখানে আমরা বলটা নিয়ে আসতে পারি না, কারণ স্থিতিস্থাপক বস্তুর জন্য আমরা বল ধ্রুবকটা সচরাচর ব্যবহার করি। কারণ বল ধ্রুবকটা কি? বল ধ্রুবকটা হচ্ছে আমরা যদি কোনো একটা স্প্রিং এর বা কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর সরণ যদি আমরা 1 মিটার করতে চাই, তাহলে আমাদের যতটুকু বল প্রয়োগ করতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে বল ধ্রুবক। সেখান থেকে আমরা বল ধ্রুবকের এককটা বের করে ফেলছি, বল ধ্রুবকের মাত্রাটাও কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা সম্পর্কটা বের করে ফেলছি যে স্থিতিস্থাপক বল দ্বারা যদি আমরা কোনো কিছু করতে চাই, কোনো কাজ করতে চাই, তার সাথে সরণের সম্পর্কটা বর্গের সমানুপাতিক। সরণের সম্পর্কটা কেমন? বর্গের সমানুপাতিক। আচ্ছা, তাহলে দেখেন এর পরের স্লাইডে যদি আমরা চলে যাই, দেখেন বইয়ের সাথে আমরা একটু দেখে আসি বইতে কি কি লেখা আছে। দেখেন এই যে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ সরণের বর্গের সমানুপাতিক, অর্থাৎ W = x², ঠিক আছে? আবার দেখেন স্প্রিং ধ্রুবকের এককটা কি? নিউটন পার মিটার, এবং এর মাত্রাও দেখেন এই যে এখানে লেখা আছে। তাহলে দেখেন বইতে কিন্তু এগুলো দেওয়া আছে, বই থেকে আমি তুলে নিয়ে আসছি এগুলো,
যাতে আপনাদের এই যে একটা টপিক পড়ানোর পরে আমি দেখাতে পারি যে বইতে এগুলো এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপর দেখেন জানার বিষয়, স্প্রিং ধ্রুবক কিসের কিসের উপর নির্ভর করে, যা সত্যি আমরা পড়ে ফেলছি। জ দিয়ে আমাদের কি জ্যামিতিক গঠন, শতে হচ্ছে আমাদের পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম, আর দতে আমাদের কি স্প্রিং এর দৈর্ঘ্য, ঠিক আছে। তিনটে জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই টপিকটায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, কি কি পড়তে হবে এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই টপিকটা আমরা বুঝতে পারছি কিনা, তার মানে কি কি পড়তে হবে সেটুকু আমরা বুঝতে পারছি কিনা, এবং অনেকটা মুখস্থ হয়ে গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। গুড। এরপর আমরা তো চলে আসেন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। আমাদের আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু বলে ফেলি এখানে, যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা বইতে আছে, আমি হয়তো তুলতে পারিনি। তাহলে ডাব্লিউ সমান সমান এখানে সূত্র হচ্ছে mgh, ঠিক আছে, ওই যে ওইখান থেকে আসছে এফএস, এফএস না, সেখান থেকে আমরা জাস্ট এটা নিয়ে আসছি। কিন্তু উচ্চতার কথাবার্তা, অভিকর্ষের কথাবার্তা চলে আসছে, তখন কি আমাদের, তখন আমরা এইচ ব্যবহার করি, তখন আর এস ব্যবহার করা হয় না, ঠিক আছে, সরণ আর ব্যবহার করি না, তখন আমরা উচ্চতাটাকে ব্যবহার করি। তাহলে এখানে দেখেন ডাব্লিউর সাথে এইচ এর সম্পর্ক কেমন, সমানুপাতিক সম্পর্ক। এখন আমি যদি আপনাকে বলি যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, সরণের সাথে সম্পর্ক কেমন, সমানুপাতিক। এখন আমি অভিকর্ষ বল দ্বারা যদি কোনো কাজ করতে চাই, আমি সরণ যদি 3 গুণ করে ফেলি, সরণ আমি করে ফেললাম 3 গুণ, তাহলে আমাদের কাজও কত গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, কাজও কত গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আমাদের, তাহলে দেখেন এই যে এখানের কথাবার্তাগুলো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সাথে সম্পর্ক কেমন, সমানুপাতিক সম্পর্ক। দেখেন এই যে এখানে এখানে বলা আছে। তারপর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক, সেটা আমরা কিন্তু দেখে আসছি। এরপর দেখেন পৃথিবীর কেন্দ্রমুখী বলই অভিকর্ষ বল, পৃথিবীর কেন্দ্রমুখী বলই আমাদের কি অভিকর্ষ বল। আমরা জানি যে অভিকর্ষ বল কি, মহাকর্ষ বলটা কি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলি, মহাকর্ষ বলি, তাই না। এখন সেই মহাকর্ষ বলটা যদি একটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর সেই দুটা মানে মহাবিশ্বের দুটা বস্তুর মধ্যে একটা যদি আমাদের কি হয়, পৃথিবী হয়, তাহলে সেটাকে আমরা তখন বলে ফেলি হচ্ছে অভিকর্ষ, তাই না, সেটাকে আমরা তখন কি বলি, অভিকর্ষ বলি। তাহলে অভিকর্ষ বলটা কি, পৃথিবীর দিকে আকর্ষণ করতেছে, পৃথিবীর কেন্দ্রের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং অভিকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা আমরা ছোটবেলা থেকেই জানি যে আমাদের কি এফ সমান সমান জি m1 m2 বাই কি ডি স্কয়ার, তাই তো। তাহলে ডি এর সাথে সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাই না। এটা হচ্ছে আমাদের সম্পর্ক যে অভিকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অভিকর্ষ বলটা কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই চারটা যে পয়েন্ট আছে, চারটা পয়েন্ট আমরা বুঝতে পারছি কিনা, এই চারটা পয়েন্ট আমরা বুঝতে পারছি কিনা। এবার আসেন আমাদের দেখেন এই চারটা পয়েন্ট বোঝার পরে আমাদের অবস্থা কিরকম হয়ে গেছে কিনা আমাকে একটু বলেন। যে মাথায় চলে আসছে গোবর আর ব্রেন চলে আসছে পশ্চাৎ দেশে, এরকম কি অবস্থা হয়ে গেছে কিনা আপনাদের, আপনাদের কি এরকম অবস্থা হয়ে গেছে কিনা, হ্যাঁ, পশ্চাৎ দেশে কি আপনাদের ব্রেন চলে আসছে আর মাথায় কি আপনাদের গোবর চলে আসছে। গুড, সাবা বলেছেন না, গুড। প্রীতম কুণ্ডু বলেছেন কোন পদার্থের স্থিতিস্থাপকতা বেশি বা কম, ওই জিনিসটার প্রবলেম আছে, এটা আমরা পড়বো, আমরা পড়ে ফেলবো যখন আমরা পদার্থের গাঠনিক ধর্মটা পড়বো, তখন আমাদের স্প্রিং নিয়ে বিস্তারিত কথাবার্তা আছে, তখন আমরা ওইখানে বলবো, ঠিক আছে। গুড, সবাই বলতেছো না, তুলি বলেছো না, মাহিম রহমান বলেছো না, এগুলো কিন্তু তোমাদের জন্য জাস্ট মজা করে দাও, তোমরা আবার সিরিয়াসলি নিয়ে নিও না যে ভাইয়া আমাদের এইরকম বলতেছে, এরকম কিন্তু আসলে তোমরা না, সেটা কিন্তু আমি ভালোভাবে জানি, ঠিক আছে, তোমাদের একটু মজা দেওয়ার জন্য, আর কিছুই না, হ্যাঁ।
আচ্ছা, বলে না যে লোকজন তোর মাথায়, এই বাবা মা অনেক সময় বলে যে তোর মাথায় কি গোবর আছে নাকি? হ্যাঁ, মাথায় কি গোবর আছে? তারপর আমাদের আর একটা কমন ডায়লগ, যে এর ছেলে এই পায়, ওর ছেলে ওই পায়, তুই কেন পাস না? ও ভাত খায়, তুই কি ঘাস খাস? ওর হাত পা কি চারটা? তাই না? সব কথাবার্তা আমরা বাবা মার কাছ থেকে শুনি না অনেক সময়। দেখেন, ফিজিক্স নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। ফিজিক্সে আমি যতটুকু বলে দেবো ক্লাসের মধ্যে ততটুকুই আপনারা পড়বেন, ঠিক আছে? আউটপুটটা পরের দিন আমাদের চলে আসবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এরপর দেখেন আমাদের পরের যে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা আমরা পড়ে ফেলবো। শক্তি। শক্তি কি বলে, কি শক্তি বলতে কি বোঝায় আসলে? শক্তি বলতে বোঝায় কাজ করার যে সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। এখন দেখেন শক্তির বিভিন্ন রূপ আছে, রূপগুলো আমরা একটা নেমোনিক দিয়ে পড়বো। আগে রূপগুলো আমরা একটু নাম শুনে আসি। দেখেন আমরা রূপগুলো কোথায় গেল, এই যে দেখেন আমাদের যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌর শক্তি, সৌরশক্তি। তারপর দেখেন আমাদের সৌরশক্তি আছে, এই কটাই। তো দেখেন আমাদের কি কি শক্তি আছে: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি। আপনাদের কাছে যদি একটু বই যদি না থাকে তাহলে একটু খাতায় লিখে নেন, আর যদি বই থাকে বইয়ের উপর একটু লিখে রাখেন যে আণবিক শক্তি বলতে কিচ্ছু নাই। আণবিক শক্তি বলে কিছু নাই, ঠিক আছে? আণবিক শক্তি বলে কিছু নাই, আণবিক শক্তি বলে কোনো কিছু নাই। তাহলে এখন দেখেন আমাদের আমরা একটা নেমোনিক দিয়ে জিনিসটা একটু পড়ে ফেলবো, যে আমাদের শক্তির যে উৎসগুলো আছে, মানে শক্তির যে বিভিন্ন রূপগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। এস বলতে কি আমাদের সোলার, এস বলতে কি আমাদের সোলার এনার্জি, এস বলতে হচ্ছে আমাদের, পরে এস হচ্ছে আমাদের সাউন্ড, পরে এস আমাদের কি সাউন্ড। এম এ হচ্ছে মেকানিক্যাল, মেকানিক্যাল, মেকানিক্যাল। সিতে হচ্ছে আমাদের কেমিক্যাল, পরের এম এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক, পরের এম হচ্ছে আমাদের ম্যাগনেটিক। ইতে হচ্ছে ইলেকট্রিক্যাল, তড়িৎ শক্তি, ইলেকট্রিক্যাল। এন হচ্ছে আমাদের নিউক্লিয়ার, নিউক্লিয়ার এনার্জি। এল এ হচ্ছে লাইট, লাইট এনার্জি, আমাদের আলোক শক্তি। আর এইচ হচ্ছে আমাদের হিট, এইচ হচ্ছে আমাদের হিট এনার্জি, ঠিক আছে? দেখেন এই নেমোনিকটা আপনারা একটু পড়ে ফেলবেন। এসএসএমসি মেন লিভস হিয়ার। এসএসএমসি বলতে আমার মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এসএমসির যে বাচ্চা কাচ্চাগুলো আছে সে তারা এখানে থাকে নাকি? আচ্ছা, দেখেন এই নেমোনিকটা দিয়ে আপনারা একটু পড়ে ফেলবেন। এই নেমোনিকটা একটু লিখে রাখেন আপনারা, তাহলেই হবে। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই লিখে ফেলছি। তা যদি লেখা হয়ে যেয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আমরা লিখে ফেলছি। সাবা, সাবা বলেছো ভাইয়া আপনি ময়মনসিংহ মেডিকেলে পড়েন না? সাবা, আমি ময়মনসিংহ মেডিকেলে পড়ি না, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ি। ওকে, আমি ফার্স্টে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। তো বিষয় হচ্ছে যে আমি পরবর্তীতে মাইগ্রেশন দিয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসছি, কারণ আমি থার্ডে ময়মনসিংহ দিয়ে ফেলছিলাম, ঠিক আছে? আর আমাদের যে চয়েস লিস্টে দিতে হয় মেডিকেলের, ফার্স্টে ঢাকা, তারপর সলিমুল্লাহ, তারপর সোহরাওয়ার্দী। আমি সোহরাওয়ার্দীর জায়গায়, না আমি না, আমার যে ভাই পড়াতো আর কি, বাসার আরেক টিচার ছিল, ইংরেজির একটা টিচার ছিল, উনি আর কি এই জিনিসটা করছিল যে থার্ডে হচ্ছে ময়মনসিংহ দিয়ে ফেলছিল, সোহরাওয়ার্দী না দিয়ে ময়মনসিংহ দিয়ে ফেলছিল।
ওইটার জন্য, ঠিক আছে। আচ্ছা, অর্পা লিখে ফেলছেন, সুইটি শাহ লিখে ফেলছেন। আচ্ছা, তাহলে দেখেন এরপর আমরা চলে আসি শক্তির রূপান্তর গুলা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এই যে মেকানিক্যাল যে শক্তিটা আছে, মেকানিক্যাল শক্তিটা কই গেল? মেকানিক্যাল শক্তি বা আমাদের কি বলে এটাকে, যান্ত্রিক শক্তি, এই তো এই যান্ত্রিক শক্তি। এটা কিন্তু আমাদের আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আমাদের গতিশক্তি, আর একটা হতে পারে আমাদের বিভব শক্তি। গতিশক্তি আর একটা কি শক্তি? বিভব শক্তি। এখন দেখেন গতিশক্তি বলতে কি বোঝায়, বিভব শক্তি বলতে কি বোঝায়? বিভব শক্তি বোঝা হচ্ছে কি কোনো একটা বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য যতটুকু শক্তি সঞ্চিত থাকে বা যে শক্তিটা সঞ্চিত থাকে। মনে করেন আমি এই যে কোনো একটা বোতল, এই বোতলটাকে আমি এর অবস্থার পরিবর্তন করে ফেললাম, এই যে বাঁকায় ফেললাম আমি, ঠিক আছে, বোতলটাকে আমি বাঁকায় ফেললাম, বাঁকায় ফেললে এর মধ্যে কি জমা হলো? বিভব শক্তি জমা হলো। আচ্ছা, এখন আমি ছেড়ে দিলাম যখন, মনে করো, বা দেখো আমি এই কলমটাকে ধরো আমি উপরে নিচ থেকে শুরু করে উপর দিকে উঠালাম, আমি এর কি অবস্থানের পরিবর্তন করলাম। অবস্থানের পরিবর্তন করার পরে সেটাকে সেখান থেকে যখন আমি এটাকে ছেড়ে দিব, তখন সেটা কি গতিশক্তি আকারে নিচের দিকে নামবে। মানে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা মিলে আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এবং এই বিভব শক্তি যেখানে থাকবে সেখানে আমাদের গতিশক্তিটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। বিভব শক্তিটা কি? যদি অবস্থার পরিবর্তনের জন্য বা অবস্থানের পরিবর্তনের জন্য আমাদের যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি বিভব শক্তি। আর গতিশক্তি কোনটা? বিভব শক্তির পরবর্তী যে ধাপটা, বিভব শক্তিটা হওয়ার পরে যে গতিটা আমরা পাবো, যে শক্তিটা আমরা পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। এবং এই জিনিসটার উপরে কাজ করে, এই জিনিসটার উপরে আমাদের ভিত্তি করে আমরা কি করি, দেখেন এই যে আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্র, এখানে হয়তো একটু ঘোলা হয়ে গেছে, দেখেন আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্রটা যেটা, দেখেন আমরা ফার্স্টে কি করি, পানিটাকে উপর দিকে নিয়ে আসি, পানিটাকে আমরা দেখেন হায়ার রিজার্ভিয়ারের মধ্যে নিয়ে আসলাম বা উপরে কোনো একটা জায়গায় নিয়ে আসলাম। সেখান থেকে আমরা কি করব, তার মানে এর মধ্যে কি জমা হলো? বিভব শক্তি জমা হলো, বিভব শক্তি জমা হয়েছে বা স্থিতি শক্তি, বিভব শক্তি বা স্থিতি শক্তি জমা হলো। এখন এটাকে যখন যদি আমি নিচের দিকে ছেড়ে দেই, ছেড়ে দিলে এখানে কি তৈরি হবে? গতিশক্তি তৈরি হবে না? এখানে তৈরি হবে হচ্ছে গতিশক্তি। এখন এই গতিশক্তিটাকে কাজ করায় নিচে আমাদের একটা টারবাইন থাকে, সেই টারবাইনটা আমরা ঘোরাই। হ্যাঁ, টারবাইন ঘোরালে সেখানে যে জেনারেটর থাকে, জেনারেটরে আমাদের তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে আমাদের কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপাদন হয়। এবং সেটাই আমরা পরবর্তীতে বাইরে নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের কি পানি বিদ্যুৎ কেন্দ্র, এটাই হচ্ছে আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্রের কাজ, ঠিক আছে। এটাই আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। তাহলে দেখো এই যে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা বুঝছেন কিনা? তাহলে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি একটা কি বলে ভাই বোনের মতো, একটা থাকলে একটা টুইনের মতো, তাই না? যেখানে আমাদের বিভব শক্তিটা থাকবে সেখানে আমাদের অবশ্যই এবং অবশ্যই গতিশক্তিটা থাকতে হবে। আচ্ছা, এরপর আমাদের চলে আসেন, দেখেন এই জিনিসটা আমরা বলে ফেলছি, কাজ করার সামর্থ্যকে আমাদের কি বলে? শক্তি বলে। কাজের মতো শক্তি একটা কি রাশি? স্কেলার রাশি। এবং যে শক্তির যে বিভিন্ন রূপগুলো আছে সেই রূপগুলো আমরা কিন্তু পড়ে ফেললাম। আচ্ছা, এরপর আসেন আমাদের শক্তির যে রূপান্তর। এখন দেখেন শক্তির কিন্তু কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই। শক্তি শুধুমাত্র কি হতে পারে? এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে, এক রূপ থেকে অন্য রূপে আমাদের যেতে পারে। তাহলে এই শক্তির রূপান্তরটা আমাদের একটু জানতে হবে। এই যে প্রত্যেকটা যে রূপান্তরগুলো দেওয়া আছে, এই পেজে আছে 8টা, পরের পেজে আপনাদের আরো 3টা দেওয়া আছে, এই যে 11টা আছে, 11টা আপনাদের একটু মনে রাখতে হবে। তো এই জিনিসটাকে আপনাদের মুখস্থ করার দরকার নেই, কিন্তু আপনারা এই জিনিসটা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা পারবেন। কিরকম দেখেন, পানি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয়, উচ্চ স্থানে থাকার সময় তার মধ্যে কি হয়? স্থিতিশক্তি জমা হয়। পরবর্তীতে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার পরে সেই গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরে আমরা কি তৈরি করি? বিদ্যুৎ শক্তি তৈরি করি। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে পানি বিদ্যুৎ কেন্দ্রে আমাদের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা একবারে বলে ফেলতে পারবো না যে যান্ত্রিক শক্তিটা কিসে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তিটা কিসে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তিতে। এরপর দেখেন বিদ্যুৎ শক্তি যখন বৈদ্যুতিক বাতির মধ্যে দিয়ে যায়, আমরা দিচ্ছি কি বিদ্যুৎ শক্তি, কিন্তু পাচ্ছি কি? লাইট। এই যে আলো জ্বলতেছে উপরে উপরে নিচে সব জায়গায় আলো জ্বলতেছে, তাই না? সব জায়গায় আলোকিত হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমাদের কিসের জন্য হচ্ছে? বিদ্যুৎ শক্তিটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তারপর আমরা ইস্ত্রি, এই ইস্ত্রি বলতে বউ না কিন্তু, ঠিক আছে, আমাদের যে কাপড় চোপড় আয়রন করার যে ইস্ত্রিটা যেটা আছে বৈদ্যুতিক ইস্ত্রি, ওইখানে আমরা কি দেই? বিদ্যুৎ দেই, তড়িৎ দেই। তাহলে আমাদের কি তৈরি হয়? তাপ তৈরি হয়, গরম হয়ে যায়। এবং সেটাকে পরবর্তীতে সেটার সাহায্যে আমরা কি করি? কাপড় চোপড় যে দলা মোচ করা থাকে সেগুলোকে আমরা সুন্দর করে ঘষি। তাহলে কাপড় চোপড়ের কি হচ্ছে? আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে না বা অবস্থার পরিবর্তন হচ্ছে না, দলা করা ছিল আমরা সোজা করে ফেলছি।
তাহলে আমাদের কি হলো, অবস্থার পরিবর্তন হয়ে গেল। তাহলে সেটাকে আমরা কি বলবো, দেখেন বিদ্যুৎ শক্তি প্রথমে তাপ শক্তিতে রূপান্তরিত হলো, পরবর্তী তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, বা আমরা কি বলতে পারি, বিভব শক্তিতে রূপান্তরিত হলো। যান্ত্রিক শক্তি বা বিভব শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এইভাবে করে যে কটা আছে দেখেন, এই কটা কি আপনারা পড়তে পারবেন কিনা, এই জিনিসটা এখন একটু পড়েন, এখনই একটু পড়ে ফেলেন, এবং পড়া হয়ে গেলে আমাকে বলেন যে ভাই এই জিনিসটা আমরা পড়ছি। আপনার জন্য 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় আপনারা এই জিনিসটা একটু পড়েন, এখনই পড়েন। যদি বই থাকে বই থেকে পড়তে পারেন, বা এই যে এখানে যেটা আছে এখান থেকেও পড়তে পারেন, সমস্যা নেই। যদি আপনি একবার পড়েন তাহলে কিন্তু আপনার মুখস্থ করার দরকার নাই, জাস্ট লজিক্যালি দেখবেন যে কোনটা কিসে রূপান্তরিত হচ্ছে। তারপরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের এই যে বৈদ্যুতিক ফ্যান আমি চালাচ্ছি, না ফ্যানগুলো চলতেছে, ফ্যান ঘুরতেছে, এখন তো ঠান্ডার সময়, এখন তো আপনারা ফ্যান চালান না, তো ফ্যানটা যখন চলতেছে তখন কি আমরা তার মধ্যে বিদ্যুৎ শক্তি দিচ্ছি, এবং তার জন্য কি ফ্যানটা ঘুরতেছে, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে আমাদের পড়তে হয়, ঠিক আছে? মুখস্থ করার কিছু নয়, জাস্ট লজিক্যালি একটু চিন্তা করলে হয়ে যাবে। আবার দেখেন এই যে এখানে একটা জিনিস বলছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপরে আলো যদি পড়ে তাহলে ইলেকট্রন নির্গত হয়, তাই না? সেই ইলেকট্রনের যে প্রবাহটা বা ইলেকট্রনটা যদি আমি চালু করে দেই বা দৌড়াদৌড়ি করাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের প্রবাহটাই কি, তড়িৎ প্রবাহ। তাহলে দেখেন আমরা ফেলতেছি আলো, আলো ফেলতেছি আমরা, কিন্তু আমাদের বের হচ্ছে কি, ইলেকট্রন। তাহলে আমাদের এটাকে কি হবে, তাহলে আলোক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা 7 নাম্বারটা, ফটোগ্রাফিক ফিল্মের উপর আলোক সম্পাদ করা হলে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এখানে আমাদের দেখেন আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই জিনিসটা আমি একটু বুঝে বলি, দেখেন আমরা যখন ছবি তুলি, তাই না, জাস্ট কি করে, আলোর মাধ্যমে আমাদের একটা প্রতিবিম্ব তৈরি করা হয়। এখন ওই জিনিসটা যখন আমরা একটা রাসায়নিক পদার্থের মধ্যে রাখবো, তখন রাসায়নিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে, দেখেন যে ডার্ক রুম বলে যে আপনারা আধা ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে এসে নিয়ে যান, ততক্ষণ পরে কি করে, ততক্ষণ ধরে এই যে রাসায়নিক বিভিন্ন পদার্থের মধ্যে ওই ছবিটাকে বা আলোক ছবিটাকে ডুবাই রাখে, তাই না? এবং আমরা একটা কি পাই, একটা কাগজের উপর আমাদের সেই ছবিটা পাই। তাহলে দেখেন ফেলতেছি আমরা আলোক শক্তি পাচ্ছি, মানে দিচ্ছে আমাদের হচ্ছে আলোক শক্তি, আমরা পরবর্তী সেখান থেকে কি পাচ্ছি, একটা রাসায়নিক শক্তি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? রাসায়নিক বিভিন্ন পদার্থ আমরা ব্যবহার করে যেহেতু এটা করতেছি, এই জন্য রাসায়নিক শক্তি আমরা বলতেছি এখানে। আচ্ছা, বিদ্যুৎ শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে না ভাইয়া ফ্যানের ক্ষেত্রে? হ্যাঁ, তো আমরা বিভব শক্তি আর গতিশক্তি যেহেতু একসাথেই বলে, বা অবস্থান পরিবর্তন যেহেতু বলে, সেহেতু আমরা একবারে যান্ত্রিক শক্তি বলবো। তো স্পেসিফিক্যালি যদি গতিশক্তি বলতে চাও তাহলে কিন্তু জিনিসটা আসলে মানে একদম ক্লিয়ার হবে না, তো একবারে তুমি বলে ফেলবো হচ্ছে যে আমাদের বিভব শক্তি, সরি যান্ত্রিক শক্তি, তাইলেই হবে। আচ্ছা অঙ্কিতা 7 নম্বরটা বুঝছিস কিনা, 7 নম্বরটা বোঝা গেছে কিনা? আচ্ছা আমার একটু তুই তুই করে বলার অভ্যাস আছে, কারণ আমার মনে হয় যে স্টুডেন্টদের সাথে একটু যদি সখ্যতা যদি না থাকে, তো অন্তরঙ্গতা যদি না থাকে তাহলে হয় না। তো বিষয় হচ্ছে অনেক সময় তুই তুই করে বলে ফেলতে পারি, এটা হচ্ছে অন্তরঙ্গতার খাতিরে বললাম, ঠিক আছে? তুই আসলে নিচু করে বলতেছি বা ওরকম কিছু না, ঠিক আছে? আচ্ছা এরপর আসেন, তাহলে এই জায়গাটা দেখেন আরো যে 3টা আছে, 3টা পড়ে ফেলবেন সুন্দর করে, মুখস্থ করার মতো কিছুই নাই। আচ্ছা এরপর দেখেন শক্তির একক, শক্তির একক কাজের একক যা, শক্তির এককও তাই, এবং কাজ এবং শক্তি দুইটার মাত্রাও সেম। তো কাজেরটা পড়ে ফেললে আমাদের কিন্তু তার শক্তিরটা কিন্তু আলাদা করে পড়তে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এরপর আসেন আমাদের গতিশক্তি এবং ভরবেগ। গতিশক্তির আগে ইকুয়েশনটা আমরা একটু দেখে আসি। ই কে, তাই না, কাইনেটিক এনার্জি, ই কে সমান সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, ওকে? আচ্ছা এখন দেখেন এটাকে যদি আমি একটু সুন্দর করে যদি একটু লিখতে চাই, ই কে সমান সমান হাফ এমভি স্কোয়ার, আমি কি করলাম, উপরে আমি নিয়ে আসলাম হচ্ছে একটা এম নিয়ে আসলাম আমি এক্সট্রা, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে কি আমরা সেই এমটাকে গুণ করে দিলাম, তাই না? আবার দেখেন আমি তাহলে এইটাকে উপরটাকে আমি এভাবে লিখতে পারি না, এম ভি তার হোল স্কোয়ার,
বাই কি 2m। তাহলে এই যে এমভিটার বদলে আমরা কি লিখতে পারি, এমভি মানে হচ্ছে আমাদের ভরবেগ, ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল। তাহলে এটা ভরবেগ, তাহলে ভরবেগ কি পি, তাই না, পি 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 স্কোয়ার বাই হচ্ছে কি আমাদের 2m। তাহলে এক্সাক্ট যদি আমরা সূত্রটা বলতে চাই বা ইকুয়েশনটা বলতে চাই, ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। তাহলে বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনারা দেখেন, এই জিনিসটা মানে প্রতিপাদনটা বুঝতে পারছেন কিনা। তো নর্মাল একটা প্রতিপাদন, এবং এই ইকুয়েশনটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি বার মেডিকেলে আসা আমাদের ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা আপনাদের একদম মাথায় রাখতেই হবে, কারণ এই ইকুয়েশনটা দিয়ে সুন্দর করে ম্যাথ চলে আসে। এই ইকুয়েশনটাতে ম্যাথ আসবে, কিভাবে ম্যাথ আসবে, আপনাকে পি এর মান বলে দিবে, ভর বেগের মান বলে দিবে, বা ভরের মান বলে দিবে, বেগের মান বলে দিবে, আপনাকে বলবে যে ইকের মানটা বের করো বা গতিশক্তিটা বের করো। তারপরে আপনাকে এখানে গতিশক্তিটা বলে দিবে আর ভরটা বলে দিবে, আপনাকে বলবে হচ্ছে কিসের মান বের করতে, আপনার ভরবেগের মানটা বের করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এবং এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাই দেখেন, ই কে সমানুপাতিক পি স্কয়ার, তার মানে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা কেমন, ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এখন আমি কোন একটা বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করে দেই, ভরবেগ আমি দ্বিগুণ করে দিলাম, তাহলে আমাদের গতিশক্তি 4 গুণ বাড়বে। গতিশক্তি কত গুণ বাড়বে, 4 গুণ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি আমাদের 4 গুণ বেড়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি আপনাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখেন ভরের সাথে ভরটা কিন্তু ধ্রুব অবস্থায় থাকে, কিন্তু আমি একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর কথাবার্তা বলতে যাচ্ছি। একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, একটার জন্য আমি বললাম হচ্ছে ভর হচ্ছে m1, আরেকটার জন্য হচ্ছে m2। সেই ক্ষেত্রে দেখেন আমার ভরবেগ স্থির, ভরবেগটা আমার স্থির, তাহলে ভরের সাথে গতিশক্তির সম্পর্কটা কেমন, ভরবেগটা আমার স্থির, তাহলে গতিশক্তির সাথে ভরের সম্পর্কটা কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভরের সাথে গতিশক্তির সম্পর্কটা কেমন, গতিশক্তির সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমার যে বস্তুর ভর হবে কম, হালকা যে বস্তুটা হবে, যদি কোনো একটা হালকা বস্তু হয় তার গতিশক্তি কি হবে, বেশি হবে, গতিশক্তি বেশি। এই কনসেপ্টটা আপনাদের একটু ক্লিয়ার রাখতে হবে, যে কোনো একটা হালকা বস্তু যদি হয় তার ভরবেগ কোনো একটা ভারী বস্তুর সাথে মিলে গেছে, কোনো একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর ভরবেগ সমান, ভরবেগ একই বা ভরবেগটা ধ্রুব, তাহলে আমাদের গতিশক্তির সাথে ভরের সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কোনো একটা হালকা বস্তুর গতিশক্তি কেমন হবে, বেশি হবে। এটা একটু মাথায় রাখবেন যে হালকা বস্তু গতিশক্তি বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। গুড। তাহলে দেখেন একটা হালকা বস্তুর কি বেশি, গতিশক্তি বেশি। তাহলে এই দুটো ইকুয়েশন আপনাদের একটু ঠোঁটস্থ রাখতে হবে। এই দুটো ইকুয়েশন যেটা বললাম আমরা, এই যে ইকুয়েশনটা এবং এই যে দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক একটু ঠোঁটস্থ রাখতে হবে। ওকে, তাহলে এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন কিনা, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই যে টপিকটা আমি একটু বললাম গতিশক্তি এবং ভরবেগের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করলাম, এর মধ্যে কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন এখানে। তাহলে দেখেন এখানে কোন একটা হালকা বস্তুর কি বেশি হবে, গতিশক্তি বেশি হবে, এটা একটু মাথায় রাখলে হবে যে ভরবেগ একই থাকলে হালকা বস্তুর গতিশক্তি বেশি। গুড গুড, সবাই বুঝছেন, ওকে। তাহলে এখন দেখেন এই যে এখানে গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ সূত্র কি, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে ই কে এর মান তো কখনো নেগেটিভ হইতেই পারে না, ভর তো নেগেটিভ হবেই না, যদি ভিও নেগেটিভ হয় তাহলে স্কোয়ারের জন্য কি হয়ে যাবে, এটা ধনাত্মক হয়ে যাবে, তাহলে আমাদের গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, নিচেরটা দেখেন, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটার ভরবেগ বেশি। আর দেখেন 2 নম্বরে কি বলছে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর মধ্যে ভরবেগটা সমান, তাহলে কার গতিশক্তি বেশি হবে। কেবলই আমরা দেখে আসছি যে ভরের সাথে কোন একটা গতিশক্তির সম্পর্ক কেমন, ভরের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে হালকা যে বস্তুটা থাকবে তার গতিশক্তি সবসময় কি হবে, বেশি হবে। তাহলে সেই কথাটাই বলছে না, দেখেন হালকা বস্তুর কি বেশি,
হালকা বস্তুর গতিশক্তি বেশি। এবং তাহলে ভারী বস্তুটার কোনটা বেশি হবে? ভরবেগ বেশি হবে। ভারী বস্তু ভরবেগ বেশি, ভারী বস্তু ভরবেগ বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি। ভারী বস্তু ভরবেগ, ভরবেগ ভারী, ভরবেগ ভারী, তাহলে ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে, ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে, আর হালকা বস্তুর গতিশক্তিটা বেশি হবে। মনে থাকবে এই জিনিসটা? তাহলে এই যে এই তিনটা জিনিস, এই তিনটা পয়েন্ট কি মাথায় থাকবে কিনা আপনাদের? এই তিনটা পয়েন্ট মাথায় থাকবে কিনা? গুড। এরপরে আসেন আমাদের বিভব শক্তি। বিভব শক্তি কয় রকমের হতে পারে? 3 রকমের। বিভব শক্তি কয় রকমের হতে পারে? 3 রকমের। অতে হচ্ছে অভিকর্ষীয়, অভিকর্ষীয় যে বিভব শক্তিটা, অভিকর্ষীয় কোনটা? আমাদের কোনো উপর থেকে কোনো একটা বস্তুকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, মনে করেন এই যে কোনো একটা দালান থেকে কোনো একটা বস্তুকে আমি টুপ করে নিচে ফেলে দিলাম, তাহলে সেটা কি অভিকর্ষ বিভব শক্তির জন্য সে নিচের দিকে পড়তেছে বা উপরে যে উঠছে, এটা অভিকর্ষ মানে অভিকর্ষীয় বিভব শক্তি। এটার জন্য সূত্র কি আমাদের? ইপি সমান সমান mgh, তাই না? অভিকর্ষীয় বিভব শক্তির জন্য সূত্রটা কি আমাদের? ইপি সমান সমান mgh। আবার দেখেন অন্তঃসহায়তা হয়, এটা কি? পদার্থের স্থিতিস্থাপক বস্তুর যে বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি। এটা যদি আমরা কাজের ওই জায়গাটা যদি বুঝে আসি, তাহলে কথাবার্তা এখানেও কিন্তু সেম, যেখানে ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, আর তড়িৎ বলতে কি? তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি কয় রকমের হতে পারে? 3 রকমের। অভিকর্ষীয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আর একটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি। তাহলে এই 3টা জিনিস একটা মাথায় রাখতে পারলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু ম্যাথে চলে আসি। তো আমরা বিভব শক্তি, গতিশক্তি পড়ে ফেললাম, আমরা একটু ম্যাথটা একটু দেখে আসি, ম্যাথ এখান থেকে যেগুলো যেগুলো আসে। তো দেখেন প্রথম ম্যাথ, এটা এটা একটু আপনারা করে ফেলেন। গুড, মনে থাকবে। এটা একটা আপনারা করে ফেলেন, আমি হিন্ট দিয়ে দেই। সূত্র ওই যে বলছিলাম মনে রাখতে, ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m। এটা একটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। সুইটি সাহেব করে ফেলেছেন, অঙ্কিতা করে ফেলেছেন। হুম, 40,000 জুল, তাই তো? গুড গুড গুড, সবাই পারতেছেন। প্রীতম, নাফিস, সঞ্জিদা, অর্পা, দিশা, সুইটি, অঙ্কিতা সবাই করেছেন। গুড। দেখেন এই তো, তাহলে 400 তার হোল স্কোয়ার বাই হচ্ছে কি 2 গুণ 2, তাই তো? এটাই আমরা বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারি তো আমরা। 400 দিলাম, এরপরে আমাদের কি হবে? 400 তো না, এটা 16, এটা না, 4টা শূন্য আসবে, বাই হচ্ছে 4, এটা করলে আমাদের 40,000 চলে আসে। গুড। আচ্ছা, এরপর দেখেন আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ এমসিকিউ, যেটা আপনাদের সচরাচর সবসময় চলে আসে, এবং সচরাচর আপনারা সবসময় জিনিসটা ভুল করে আসেন, এবং এটার জন্য আপনারা লম্বা লম্বা পেজ খরচ করেন। দেখেন এই জিনিসটা আমরা আজকে সুন্দর করে 3টা সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে
মনে করেন এই যে এখানে কার কথা বলি, আচ্ছা এখানে মনে করেন এই মাহিমকে আমি এই যে বিল্ডিংটা আছে বিল্ডিং এর ছাদে নিয়ে গেলাম, ঠিক আছে, ছাদে নিয়ে যায় আমি টুপ করে তাকে ফেলে দিলাম। মনে করেন মাহিম, এই যে মাহিম ধরে নিয়ে যায় টুপ করে ছাদ থেকে ফেলে দিলাম। এবং আমি আপনাকে বললাম যে ছাদের যে বিল্ডিং এর যে উচ্চতা সেটার মান হচ্ছে 30 মিটার। উচ্চতার মান কত? 30 মিটার। আচ্ছা, এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায়, প্রথম কোশ্চেন, গতিশক্তি সমান বিভব শক্তি হবে। গতিশক্তি সমান বিভব শক্তি হবে, তার মানে ইকে এবং ইপি এর মান কখন সমান হবে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মান সমান হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ? কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ? কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ? থার্ড কোশ্চেন হচ্ছে, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ? কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ? কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ? তাহলে তিনটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেন। তাহলে দেখেন, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে দেখেন, আপনারা একটু সুন্দর করে অ্যান্সার গুলো একটু লিখে নেন। শর্ট যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা আমি একটু বলে দিই আপনাদের, বসে বসে আপনাদের লম্বা চড়া ম্যাথ করার কোনো দরকার নাই। প্রথমটার জন্য আমাদের উত্তর হচ্ছে x সমান সমান h/2, অর্ধেক উচ্চতায়। ভূমি থেকে অর্ধেক উচ্চতায়, ওটা আপনারা তো উত্তর করে ফেলছেন, সবগুলোরই শর্টকাট দেখাই দিচ্ছি দিশা। আচ্ছা, অঙ্কিতা বি নাম্বারে বলেছেন হচ্ছে 20, ওকে। সুইটি বলেছেন 10, প্রীতম কুন্ডু প্রথমটা 15, পরেরটা 10, পরেরটা 20, গুড। মৌসুমী 20, সুইটি 20, আচ্ছা আচ্ছা। অঙ্কিতা সবগুলো বলেছেন, গুড। আর দেখেন, এই জিনিসটা আপনারা অনেকে পারেন, আচ্ছা, অনেকে এই জিনিসটা মুখস্থও আছে, মুখস্থ করে রাখছেন অনেকে। আর শর্টকাট নিয়মটা আমি একটু দেখাই দেই। সেকেন্ডটার জন্য, প্রথমটার জন্য x, ভূমি থেকে কত উচ্চতায় সেটা হচ্ছে x, h/2, যতটুকু উচ্চতা দেওয়া আছে তাকে অর্ধেক করে দিলে যেই উচ্চতাটা হবে সেটা হবে আমাদের কিসের মান, সেখানে আমাদের গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তাহলে এটার জন্য আমরা বলতে পারি হচ্ছে 15 মিটার। প্রথমটার জন্য উত্তর কত হবে? 15 মিটার উত্তর। সেকেন্ডটার জন্য আসেন, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। যদি সূত্রটা যদি এরকম আসে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে আপনারা সূত্রটা দিবেন হচ্ছে x সমান সমান h/n+1, h/n+1। এখানে h হচ্ছে কি উচ্চতা, n হচ্ছে কত গুণের কথা বলছি সেটা, কত গুণের কথা বলছি সেটা হচ্ছে আমাদের n এর মান, সেটা হচ্ছে আমাদের কিসের মান? n এর মান, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের n এর মান। আচ্ছা, এটা হচ্ছে কি দ্বিতীয়টার জন্য। 3 নাম্বারটার জন্য, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তার জন্য আমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে x সমান সমান nh/n+1, nh/n+1, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, তাইলেই হবে।
তাহলে x সমান সমান h/n+1, এটা কোনটার জন্য? দ্বিতীয়টার জন্য। আর লাস্টেরটা কি? x সমান সমান nh/n+1। একটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, আর একটা হচ্ছে কি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। ঠিক আছে, আপনারা সবাই উত্তর ঠিকঠাকই করছেন, কিন্তু আপনাদের লম্বা চওড়া ম্যাথ করতে হয় অনেকের, তার জন্য আপনাদের এই শর্ট ট্রিক্সটা আমি বলে দিলাম। ঠিক আছে, এই ম্যাথগুলো আপনারা এইভাবে করতে পারেন। আচ্ছা, আরেকটা এক্সট্রা আপনাদের মগজ ধোলাই কোশ্চেন। মগজ ধোলাই কোশ্চেনটা হচ্ছে গতিশক্তি ও বিভব শক্তি সমান হলে বস্তুটির বেগ কত? বস্তুটির বেগ কত হবে? গতিশক্তি ও বিভব শক্তি যদি সমান হয় তাহলে বস্তুটির বেগ কত হবে? এটা একটু উত্তর আমাকে একটু করেন, যে কে উত্তর করতে পারেন এবং কে তাড়াতাড়ি করতে পারেন। যে এটার উত্তর সবার আগে দিতে পারবেন, বা যেই উত্তর দিতে পারবেন না কেন, সবার আগে হোক বা পরে হোক, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে। গতিশক্তি এবং বিভব শক্তি সমান হলে বস্তুটির বেগ কত হবে? গতিশক্তি ও বিভব শক্তি সমান যদি হয় তাহলে বস্তুটির বেগ কত হবে? দিশা বলেছেন 0, তুলি বলেছেন 0, অঙ্কিতা বলেছেন √2gh, সাবা বলেছেন 0। আচ্ছা, যে ঠিকঠাক উত্তরটা দিতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে, রিয়াদ ভাইয়ের পক্ষ থেকে পুরস্কার থাকবে। আচ্ছা, আর কেউ? প্রীতম, তারপরে মাহিম, সুইটি √2gh। আচ্ছা, সঞ্জিতা আফরিন বলেছেন √2gh। দেখেন তো আমি এখানে বলছিটা কি আসলে? গতিশক্তি, শাবাশ শাবাশ, সুরিশা ঠিকঠাক বলেছেন, গুড। আচ্ছা, তাহলে দেখেন এর তাহলে উত্তরটা কি হবে? √2gh। তাহলে ফার্স্টে ঠিকঠাক কে বলেছেন? অঙ্কিতা, গুড। অঙ্কিতার জন্য আমার কাছ থেকে পুরস্কার থাকবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়ে দিই আপনাদের জন্য। আরেকটা, গতিশক্তি ও ভরবেগ সমান হলে, গতিশক্তি ও ভরবেগ সমান হলে বেগ কত হবে? গতিশক্তি ও ভরবেগ সমান হলে বেগ কত হবে? মাহিম রহমান, গুড। সবাই পারছেন, গুড। সবাই পারবেন এটা। এটার উত্তর করেন। এটার উত্তর যে দিতে পারবেন তাকে আমি ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ করে দেব, ইনস্ট্যান্ট, ক্লাস শেষ হওয়ার পরপরই। গতিশক্তি ও ভরবেগ সমান হলে বস্তুটির বেগ কত? সাবাস অঙ্কিতা, আবারও পেয়ে গেলেন। আচ্ছা, অঙ্কিতা বলেছেন 2। আর কেউ কিছু বলবেন? এনিওয়ান? সাবাস মাহিম রহমান। আচ্ছা, সবাই বের করতে পারছেন। তা এটা আমরা পারবো, তাই না? এটা তো ইজি। আমাদের ই কে সমান সমান আমরা বলছি হচ্ছে পি, তাই না? তাহলে হাফ mv² সমান সমান আমাদের হচ্ছে mv, তাই তো? এখান থেকে v সমান সমান 2ই চলে আসে, 2 মিটার পার সেকেন্ড। গুড, তাহলে জিনিসটা আমরা পারি। তাহলে এটা আমাদের অঙ্কিতা পেয়ে গেলেন, অঙ্কিতা। আগেরটাও আমাদের অঙ্কিতাই পেয়ে গিয়েছিলেন নাকি? এটা অঙ্কিতা পেয়েছেন, তাহলে একবারে 2টা পুরস্কার পেয়ে গেলেন অঙ্কিতা। গুড। দিশা বলেছেন, তুলিও বলেছেন, গুড। তাহলে এটা আমরা পারবো। আচ্ছা, এখন দেখেন আমাদের কোথায় ছিলাম আমরা, পরে আমরা চলে আসি, আমাদের শেষের দিকে আমরা চলে আসছি প্রায়। ক্ষমতা বলতে কি বোঝায়?
কাজ করার হারকে, কাজ করার হারকে আমরা কি বলি? কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। কাজ করার হারকে কি বলি আমরা? ক্ষমতা বলি। মানে একক সময় আমরা যতটুকু কাজ সম্পাদন করি সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। তাহলে দেখেন পি বা পাওয়ার সমান সমান আমাদের কি আসলো তাহলে? W/T। একক সময় যতটুকু আমাদের কাজ সম্পাদিত হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষমতা, তাই তো? আচ্ছা, দিশা বলেছেন ভাইয়া আমরাও তো পারলাম। হ্যাঁ আপনারাও পারছেন, বাট আমি বলছিলাম যে প্রথমে যে দিতে পারবেন, প্রথমে দুইটার জন্যই অঙ্কিতা অ্যান্সার করছেন, তো অঙ্কিতা পাবেন, সমস্যা নেই। সামনে আমরা আবার কুইজ দিব, ক্লাস থাকবে অনেক, কুইজও থাকবে, এই সময় আমরা জিততে পারবো, সমস্যা নেই। গুড। আচ্ছা তাহলে দেখেন এখান থেকে আমরা একটু ভেঙে ভেঙে যদি করে ফেলি, একক সময়ে যতটুকু কাজ সম্পাদিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। তাহলে দেখেন এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি পাই? mgs/t, তাই না? এখন কোন একটা বস্তু যদি সমবেগে যায়, সমবেগে vs সমান সমান vt, আমরা ছোটবেলায় পড়ে আসছি সমবেগে কোনো একটা বস্তুর সরণ, সমবেগে কোনো একটা বস্তুর সরণ কিন্তু আমাদের এটা s সমান সমান vt। তাহলে এখানে যদি আমরা b লিখি, b সমান সমান তাহলে কি হবে? s/t। এখানে কি আমাদের s/t আছে? এখানে কিন্তু আমাদের s/t আছে, আর mg এর বদলে আমরা লিখে ফেললাম হচ্ছে f। তার মানে আমরা p সমান সমান একবারে fv লিখে ফেলতে পারি কিন্তু যদি আমাদের কোনো একটা বস্তু সমবেগে চলে। কোনো একটা বস্তু যদি আমাদের সমবেগে চলে তাহলে তার জন্য ক্ষমতার যে এককটা সেটা আমাদের কি হবে? p সমান সমান fv। এবং এই অধ্যায়ের সেকেন্ড ইম্পর্টেন্ট যদি কোনো আমাদের ইকুয়েশন বলতে হয় তাহলে কিন্তু আমাদের এটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট যদি আমাদের ইকুয়েশন বলতে হয় তাহলে কিন্তু এটা, কারণ এটাতে আমাদের ম্যাথ চলে আসে। v এর মানটা বলে দিবে আপনাকে, f এর মানটা বলে দিবে, বা আপনাকে শুধুমাত্র কোনো একটা বস্তুর ভর বলে দিবে এবং আপনাকে বলবে হচ্ছে v এর মানটা। তাহলে আপনাকে সুন্দর করে সেখান থেকে ক্ষমতাটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখেন এই যে এখানে আমরা ইকুয়েশনটা জানি p সমান সমান w/t। এখন এখান থেকে আমাদের একক এবং মাত্রা বের করে ফেলতে পারবো না আমরা? এখান থেকে আমাদের একক এবং মাত্রা, একক ও মাত্রা দেখেন আমি বের করে দেখাই আপনাদের। এখানে w এর জন্য আমরা কি পাইছিলাম? একক জুল, বাই হচ্ছে কি আমাদের t, তাহলে জুল পার সেকেন্ড, তাই না? জুল পার সেকেন্ড, তাই না? জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা কি বলি? ওয়াট বলি। এটাকে আমরা কি বলি? ওয়াট। বা এক সেকেন্ডে যত জুল কাজ সম্পন্ন হয়, এক সেকেন্ডে যত জুল কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো বা ওয়াট বলবো, তাই তো? এক সেকেন্ডে যত জুল কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষমতা বা 1 ওয়াট। আচ্ছা তাহলে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখান থেকে আমাদের জাস্ট ইকুয়েশনটা দেখতে হবে এবং এখান থেকে আমরা দেখেন এককটা বের করে ফেললাম। একক বের করে ফেলতে পারলে মাত্রাও কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমরা কিন্তু কাজের মাত্রাটা কি দেখে আসছি? কাজের মাত্রা আমাদের কি ছিল? ml²t²-2। তার সাথে আমাদের একটা কি গুণ করতে হবে? শুধুমাত্র একটা পার্ট টি গুণ করতে হবে, তাই তো? কারণ পার্ট টি চলে আসছে, তাহলে আমাদের দিন শেষে কি থাকলো? ml²t⁻³ এই t⁻3। গুড, সুইটি আমাদের বলে ফেলেছেন, মাত্রাটা বলে ফেলেছেন। গুড, তাহলে দেখেন এই মাত্রাটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে মাত্রা আমরা বের করে ফেলতে পারলাম, কাজের মাত্রা বের করতে পারলে ক্ষমতার মাত্রা আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো এবং বেরও করে ফেলতে পারবো, বা আপনি যদি ইকুয়েশনটা দিয়ে বের করতে চান তাও বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এই যে এই পয়েন্টটা একটু মাথায় রাখেন যে এক সেকেন্ডে যত জুল কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াট। কারণ এখান থেকে আপনাদের সুন্দর করে একটা কোশ্চেন আসে যে 15 ওয়াট বলতে কি বুঝো? 15 ওয়াট বলতে কি বুঝো? দেখেন প্রথম অপশনে ক নাম্বার অপশন বা এ নাম্বার অপশনে আপনার থাকে হচ্ছে 1 জুল কাজ 15 সেকেন্ডে, বি নাম্বারে থাকে 5 জুল কাজ 3 সেকেন্ডে, সি নাম্বারে থাকে 3 জুল কাজ 5 সেকেন্ডে, ডি নাম্বারে থাকবে হচ্ছে 15 জুল কাজ 1 সেকেন্ডে। দেখেন প্রত্যেকটা কিন্তু আপনাদের সেম কথাবার্তা, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি আসলো? দেখেন 15 ওয়াট বলতে কি বোঝায়? তাহলে এটার উত্তর কি হবে আমাকে একটু মানে কমেন্ট করে জানান তো। হ্যাঁ, এটা একটু কমেন্ট করে জানান।
তো এইটার উত্তর আমাদের কি হবে? দিশা বলেছেন, আচ্ছা অঙ্কিতা বলেছেন 1 সেকেন্ডে 15 জুল ওয়ার্ক, শাবাশ। সাবা বলেছেন 1 সেকেন্ডে 15 জুল, 1 সেকেন্ডে 15 জুল কাজ, গুড। ডি নাম্বারে আছে ওটা, গুড, শাবাশ। অর্পা ডি নাম্বার বলেছেন, অঙ্কিতা ডি নাম্বার বলেছেন, গুড। তাহলে এই জিনিসটা আমরা পারবো। তাহলে 1 সেকেন্ডে যত জুল কাজ সম্পূর্ণ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াট। ওকে, তাহলে এই জিনিসটা আমরা পারলাম। এরপর আসুন, তাহলে দেখেন এই যে এখানে অধিকাংশ কথাবার্তা আমরা বলে ফেলছি। ক্ষমতার একক জুল পার সেকেন্ড, ক্ষমতার এককটা কি আমাদের? জুল পার সেকেন্ড। আচ্ছা, আর জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলি, তাই তো? আবার দেখেন এখানে 1 অশ্ব ক্ষমতা, এই জিনিসটা 3 বার মেডিকেলে আসছে, 3 বার। একই কোশ্চেন যে 1 অশ্ব ক্ষমতা বা 1 এইচপি সমান সমান কত ওয়াট? 746 ওয়াট, এটাই। তারপর দেখেন আমরা অনেক সময় কিলোওয়াট ব্যবহার করি। কিলোওয়াট মানে কি? 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। আবার 1 মেগাওয়াট মানে কি? 10 টু দি পাওয়ার 6 ওয়াট, ঠিক আছে? বা 10 টু দি পাওয়ার 6 জুল পার সেকেন্ড। এই সম্পর্কগুলো আমাদের জাস্ট একটু দেখে রাখলেই হয়ে যাবে, গুড। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, নাহলে আমরা সামনের দিকে চলে যাই। দেখেন ম্যাথের একটা আমরা করে আসি। যেমন দেখেন আমি বললাম একটা ক্রেন, একটি ক্রেন সমবেগে 0.1 মিটার পার সেকেন্ড বেগে 270 কেজি ভরের একটি বস্তুকে উঠালে ক্রেনের ক্ষমতা কত? ক্ষমতা কত? তাহলে একটি ক্রেন সমবেগে 0.1 মিটার পার সেকেন্ড বেগে 270 কেজি ভরের একটা বস্তুকে উঠালে ক্রেনের ক্ষমতা কত? তাহলে আমি দেখেন এখানে জি এর মান আমি আপনাদের বলে দিলাম ইজি করার জন্য। ক্যালকুলেটর কেউ ইউজ করবেন না। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া এটা করতে হবে। এই যে বান্দারা সবাই ক্যালকুলেটর সহ করে ফেলছে, দেখো কি অবস্থায়। হ্যাঁ, তাহলে আমাদের সূত্র কি ছিল? পি সমান সমান এফ বি, তাই তো? এটা দিয়ে করে ফেললে হয়ে যাচ্ছে। আমি সমবেগে যেহেতু বলছি, তাহলে এই সূত্রটা দিয়ে আপনি সুন্দর করে বের করে ফেলতে পারবেন, গুড। 270, তাহলে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড। মেডিকেলের মজাটা হচ্ছে এখানে আপনাকে সুন্দর করে জি এর মানটা 10 বলে দিবে, ঠিক আছে? কারণ এরাও তো জানে যে আপনি ক্যালকুলেটর নিয়ে যাচ্ছেন না, ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তাহলে কি আপনি এগুলো কি মুখে মুখে এত সুন্দর করে কি করতে পারবেন? গুড, গুড, শাবাশ শাবাশ, এই জিনিসটা তাহলে সবাই পারবো, গুড। তাহলে এবার আসেন আমরা সামনে আসি। আমাদের বল, সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়? যে সংস্থায় বা সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে আমরা বলি সংরক্ষণশীল বল বা সিস্টেম বলি, ওকে? আর যেখানে যান্ত্রিক শক্তিটা আমাদের সংরক্ষিত থাকবে না সেটাকে আমরা কি বলবো? অসংরক্ষণশীল বল বলবো। আচ্ছা, এখন দেখেন আমরা পড়বো হচ্ছে অসংরক্ষণশীল বল। কারণ অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যটা আমরা একটা লোভী গার্লফ্রেন্ড তাই দিয়ে পড়ে ফেলবো, লোভী জিএফ, ঠিক আছে? লোভী গার্লফ্রেন্ড, আপনারা যে গোল্ড ডিগার গার্লফ্রেন্ড যেটাতে বলেন, জিএফ, লোভী জিএফ। কেন? কারণ সে সবকিছুতেই কি বলে? না বলে। কারণ সে সবকিছুতেই কি বলে? না বলে। যেমন দেখেন আমাদের এইখানে এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না, তাই না? অসংরক্ষণশীল বল দ্বারা কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। অসংরক্ষণশীল বলের ক্রিয়া যান্ত্রিক সূত্রের নিত্যতা সূত্র পালিত হয় না। পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না। তাহলে দেখেন সবকিছুই কিন্তু না, শুধুমাত্র কোথায় হ্যাঁ? সে যখন পথে পথে ঘুরবে, ঘুরতে যেতে সে হ্যাঁ, পথে গেলে হ্যাঁ, কিন্তু বাকি সবকিছুতে না বলে, ঠিক আছে? বাকি সবকিছুতে সে কি বলবে? না বলবে। কিন্তু সে যখন ঘুরতে নিয়ে যেতে যাবেন তখন কিন্তু সে হ্যাঁ বলে দিবে, তাই না? তখন সে কি বলে দিবে? হ্যাঁ বলে দিবে। তাহলে সবকিছুতে না, অবস্থানের উপর নির্ভর করে না, তাই না? অসংরক্ষণশীল বল দ্বারা কাজ কি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। যান্ত্রিক সূত্রে নিত্যতা পালিত হয় না। পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না। কিন্তু শুধুমাত্র একটা জিনিসে হ্যাঁ, সেটা কি? এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর কাজ পথের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে?
পথের উপর নির্ভর করে, বাকি সব ক্ষেত্রে না। শুধুমাত্র পথে ঘুরতে ঘুরতে যখন ঘোরাঘুরি করতে যাবে তখন হ্যাঁ বলবে, বাকি সব কিছুতেই না বলবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন অসংরক্ষণশীল বল কি কি আছে, আমরা ঘষা দিয়ে পড়ে ফেলবো, তাই না? আমরা ঘষা দিয়ে পড়ে ফেলবো। ঘষা, ঘতে আমাদের কি ঘর্ষণ বল, শতে হচ্ছে সান্দ্র বল। ঘতে ঘর্ষণ বল, শতে হচ্ছে সান্দ্র বল। তাহলে দেখেন এইটা যদি আপনি পড়ে ফেলেন, আপনি অসংরক্ষণশীল বলটা পড়ে ফেলছেন, যে হ্যাঁ ভাইয়া বলছে একটা লোভী একটা গার্লফ্রেন্ডের কথাবার্তা দিয়ে মনে রাখাই দিছে, এবং আমাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে মুখস্থ হয়ে গেছে, বৈশিষ্ট্যগুলো ভালো করে মুখস্থ হয়ে গেছে। তাহলে এর যে উল্টা যেগুলা, সেগুলো কার হবে? সেগুলো হবে সংরক্ষণশীল বলের জন্য না? যেমন দেখেন আমাদের কি বল অবস্থানের উপর নির্ভর করে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, সবকিছুতেই সে এখন হ্যাঁ, এ ভালো গার্লফ্রেন্ড, তাই না? এ কিন্তু ভালো, এ কিন্তু ভালো জিএফ, আর ওটা কি লোভী জিএফ, তাই না? লোভী। আচ্ছা, তাহলে আমরা কিন্তু যদি অসংরক্ষণশীলটা পড়ে ফেলি তাহলে কিন্তু সংরক্ষণশীল আলাদা করে আর পড়া লাগবে না, তবে আমাদের উদাহরণগুলো একটু পড়ে রাখতে হবে। অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এ বিকৃতি প্রতিরোধকারী বল, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা কি বলছেন যে 2 নাম্বার পয়েন্টটা একটু বোঝান। 2 নাম্বার পয়েন্ট, আচ্ছা, একটা বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজ পথের উপর নির্ভর করে। পথের উপর নির্ভর করে বলতে কি, কোন একটা বস্তুকে তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছ, তুমি উচ্চতায় নিয়ে যাচ্ছ নাকি সরণে নিয়ে যাচ্ছ। মনে করো এই যে অসংরক্ষণশীল বলটা কিরকম, যদি আমাদের এইখান থেকে আমি কোন একটা বস্তুকে উপর দিকে নিয়ে যাই, উপর দিকে নিয়ে যাই, তো এখানে প্রবাহী আছে, আমরা মনে করো যে কোনো পানির মধ্যে আমরা সাঁতার কাটতেছি, তাই না? পানির মধ্যে যদি আমরা সাঁতার কাটতে থাকি তাহলে আমাদের কি তার বিপরীত দিকে একটা সবসময় একটা বল কাজ করে, সেখানে ঘর্ষণ বল কাজ করে বা সান্দ্র বল কাজ করে। বা কোনো একটা তলের উপর থেকে তুমি যখন একটা বস্তুকে যখন ঘুষে ঘুষে নিয়ে যাবা তখন সেখানে একটা ঘর্ষণ বলটা আমাদের কাজ করবে। মানে তুমি কোন পথে নিয়ে যাচ্ছ সেটার উপরে কিন্তু নির্ভর করতেছে, সেটা তুমি প্রবাহিতে নিয়ে যাচ্ছ নাকি কোনো একটা কঠিন পদার্থের সংস্পর্শে তল ঘেঁষে নিয়ে যাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করতেছে, পথের উপর ডিপেন্ড করতেছে, পথ, ঠিক আছে? এটাই এখানে বলছে যে এক বস্তুতে আরেক বস্তু, এক বস্তু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজটা পথের উপর নির্ভর করে। যদি মনে করো যে তুমি পানির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে আমাদের কাজটা খুবই সহজে করতে পারবো, আমাদের খুব বেশি বল খরচ হবে না। তুমি যদি একটা কঠিন পদার্থের উপরে নিয়ে যাও, যখন ঘষায় ঘষায় নিয়ে যাবা, তখন ঘর্ষণ বলের জন্য মানে একটা বাধাদানকারী বলের জন্য আমাদের বেশি পরিমাণে বল দেওয়া লাগবে, তখন তখন কি আমাদের অসংরক্ষণশীল বলের মানটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র পথের উপরে, তুমি কোন পথে নিয়ে যাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এটাই। তাহলে আমাদের দেখেন এগুলো আমরা পড়ে ফেললাম, তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু চ্যাপ্টারটা কিন্তু শেষ। চ্যাপ্টারের মধ্যে যা যা দরকার, যা যা পড়তে হবে সেগুলো কিন্তু আমি নোটের মধ্যে মানে স্লাইডের মধ্যে কিন্তু আমি খুব মানে সুন্দর করে তোমাদের বোঝাই দিছি, এবং এই জিনিসটা এই যে স্লাইডটাই লেখা টেখা সহ আমি সেভ করে রাখতেছি, এটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। তো গ্রুপে দিয়ে দিলে সেই জিনিসটা তোমরা পড়ে ফেলবা, গ্রুপের এই জিনিসটা এভাবে সুন্দর করে পড়ে ফেলবা, যা যা লেখা আছে এখানে সেভাবে পড়বে। এবং কখন পড়বা? এখন, এখন এই ক্লাস শেষ হয়ে যাবে, আধা ঘন্টা জাস্ট একটু চোখ বুলায় যাবে যে যেগুলো যেগুলো ভাইয়া বলছে এগুলো আমার মাথায় আছে কিনা। তুমি যদি এখন একবার পড়ে রাখো, পরবর্তীতে দেখবা যখন তুমি আরেকবার যখন পড়তে যাবা এক্সাম দেওয়ার আগে, তখন তোমার ঠিকই মনে পড়ে যাবে যে ভাইয়া এই সময় এটা বলছিল, এখানে এই নেমোনিক দিয়ে পড়াইছিল, ওইখানে ওই নেমোনিক দিয়ে পড়াইছিল, তখন কিন্তু এই জিনিসটা মনে পড়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের কাছে এখন আমার একটা আবেদন, তোমরা এখন একটু পড়ে ফেলবেন। আচ্ছা, আপনারা পরীক্ষা দেন নাই? কে 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 পরীক্ষা দেন নাই তারা পরীক্ষা দিয়ে ফেলবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনাদের বাসায় একটা কল যাবে, সে কল আমি দিতে পারি, দাদা দিতে পারে, যে কেউ দিতে পারে, এবং আপনাদের কাছে একটা নালিশ মানে বাবা মার কাছে একটা নালিশ চলে যাবে, ঠিক আছে? তো আপনারা এক্সাম গুলো যারা যারা দেন না এখনো দিয়ে ফেলবেন। আর এখানে দেখেন আমি কিন্তু আপনাদের গ্রুপে কিন্তু অলরেডি পিডিএফটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? পিডিএফটা দেখে আপনারা পড়ে ফেলতে পারেন, পিডিএফ এর ভিতরেও সবকিছু দেখানো আছে, যেগুলো ইম্পর্টেন্ট একটু কম ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে দেখানো আছে। তো এই বই থেকে আপনারা পড়বেন, সমস্যা নেই, কিন্তু বইয়ের জিনিসপত্র আপনি স্লাইডে তুলে দিছি, তো স্লাইডটা আগে পড়ে নেবেন, এখন সুন্দর করে স্লাইডটা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো টপিকে বুঝতে পারেন নাই এমন কোনো কোশ্চেন আছে কিনা? আর অঙ্কিতা আপনার জন্য পুরস্কার থাকবে, আমি একটু পরে দিয়ে দিব, কোনো সমস্যা নেই।
গুড। সাবা বলেছেন নেই। সুইটি বলেছেন না ভাইয়া। দিশা বলেছেন না ভাইয়া। আচ্ছা, দেখেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে পরশুদিন আবার দেখা হবে। আপনাদের কোনো ক্লাস আছে পরশুদিন? রক্তের পরের অংশের ক্লাস আছে। তো আপনারা ক্লাসগুলো রেগুলারলি করবেন, আর ক্লাসের মধ্যেই যতটুকু সম্ভব আমরা কিন্তু কমপ্লিট, যতটুকু না যতটুকু আপনাদের লাগবে ততটুকু কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি। আপনাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে মনোযোগ সহকারে করতে হবে। আপনারা করেন আমি জানি। আর এখন যেটা বললাম, ক্লাস শেষ হয়ে গেলে যে স্লাইডটা একবার জাস্ট চোখ বুলাবেন, আর কিচ্ছু না। একবার জাস্ট চোখ বুলাবেন, আর কিচ্ছু না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।